ভালোবাসার বাংলাদেশ। ঢাকা এফএম 90.4 এর ক্যানভাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি খুব নার্ভাস, কারণ আপনি এত সুন্দর করে কথা বলেন, আমি যে কথা বলবো আমি বোধহয় সব এলোমেলো হয়ে গেছে। আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই প্রথমে গুরুকে, পাশে যিনি আছেন, আর যারা দর্শক, অবশ্যই যারা শ্রোতা, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, বিশেষ করে গুরুর কাছে যে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দিয়েছেন আমার কষ্টের কথাগুলি বলার জন্য। আমি আজকে থেকে আমি আর একা মনে করি না নিজেকে। এটাই হচ্ছে আমার এই উদ্দেশ্যটা নিয়ে এখানে আসা আর কি। আসলে আমি প্রথম সংসারটা নিয়ে আমার প্রথম হাজবেন্ডের ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ উনি বেঁচে নেই যেহেতু, তাই তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সেটা আমি তুলে ধরতে চাচ্ছি না। তো দ্বিতীয় যেটা হচ্ছে, আমার একটা ছেলে একটা মেয়ে, ওই যেখানে পরে বিয়ে হয় আর সেকেন্ড বিয়েটা হয়, তার একটা ছেলে, তিনিও ডিভোর্স ছিলেন। তো আমাদের পারিবারিকভাবে বিয়েটা হয় 2006 সালে। তারপর উনি ওনার বাড়িটারি কিছুই ছিল না, শুধুমাত্র ওনার বিহেভিয়ার, ওনাকে চিনতেন আমাদের খুব কাছের কেউ হয়তো, এর মাধ্যমে বিয়েটা হয়। যা উনি খুব ভদ্র একজন মানুষ, কিছু না থাকলে ওনার যে আচার আচরণ, ওনার যে একটা লুক, সবকিছু মিলে একবার পারফেক্ট একজন ভদ্রলোক আর কি। ওই সূত্রে ওনার সাথে বিয়েটা হয়। শর্ত একটা, যে আমার 2টা বাচ্চাকে উনি দেখবেন, আমি ওনার বাচ্চাকে দেখবো। অর্থাৎ প্রথম যে সংসার, সেখানে আপনার 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে নাকি? ওকে। এবং তার সন্তান একটা ছেলে। এদেরকে পরস্পরকে আমরা প্রপারলি দেখবো, সেই কমিটমেন্ট নিয়েই আপনারা বিয়েতে যান। আপনার প্রথম যে সংসার, সেখানে আপনার স্বামী মারা যাওয়ার পরেই সিদ্ধান্তে যান, তাই তো? ব্যাপারটা এরকম না, একটু জটিল। আমি আপুর সাথে আলাপ করছি যে ওই ব্যাপারটা নিয়ে আলাপ করতে গেলে আসলে অনেক লম্বা। ওকে, সো ওই সংসারের পরে ফাইনালি আপনি এই সিদ্ধান্ত নেন। তারপর তো এই সংসারটা শুরু করার মাস 3 মোটামুটি বেশ ভালো ছিলাম। মাস 3 পরে উনি সিদ্ধান্ত নিলেন উনি ব্যবসা করবেন। ব্যবসায় নামলেন। ব্যবসা ভালো হচ্ছিল না, তো বলতেছে যে ভালো হচ্ছিল না, আর বেশ কিছু টাকা পয়সা উনি মায়ের খাইছেন। তারপরে আমাকে বলতেছে যে কি করতে পারি। তো এখন আমাদের 3টা বাচ্চা, ঘর ভাড়া, তো এই খুব টেনশনে পড়ে গেলাম যে না, আসলে কি করার আছে, কি করতে পারি। আর ওনার জমানো কোনো টাকা পয়সা ছিল না, যে জমানো টাকা দিয়ে কিছু ছিল, ওই টাকাটাই আর কি নষ্ট হয়ে গেছে যে কোনো পারপাসে। ওই কথাটা তুলতে গেলে আবার অনেক লম্বা হয়ে যায়, তো ওগুলি আমি যাব না। তো আমি বললাম ঠিক আছে, আমি তো কাজ জানি, আমি টেইলারিং কাজ জানি, আমি দোকান করছি অনেক বছর, আমার আসলে ইচ্ছা ছিল যে আমি একটু সংসার করি। অনেক বছর আমার জীবনটা খুব রাফ কাটছে, তো ভাবলাম যে ঠিক আছে সংসার করি। যেহেতু এখন আর এই সমস্যাটা আমার ফেস করতে হচ্ছে, আমার হাজব্যান্ডেরই সমস্যা, ঠিক আছে। আমার শাশুড়ি আসলো, আমার 2 দেবর আসলো আমার বাসায় এসে। আমার দেবররা বলতেছে কি, এক কাজ করি ভাবি, আমাদের এলাকাতে চলেন, আপনি যেহেতু কাজ জানেন, আমাদের এলাকাতে আপনি একটা দোকান করেন। তো আমি ভাবলাম যে আমার 2টা বাচ্চা নিয়ে আমি যদি তাদের এলাকাতে যাই, তাহলে হয়তো আমার বাচ্চাদের আঙ্গুল দিয়ে দেখাবে ওই যে অমুকের ওয়াইফের দ্বিতীয় ঘরের আগের ঘরের বাচ্চা ওরা। আমার যদি কাজ করেই খেতে হয়, তাহলে আমি আর ওখানে খাবো কেন? তাহলে আমার এলাকাতে যেহেতু আমি করছি, আমার এলাকাতেই করি। তো আমি আবার বললাম আমার দেবরদেরকে, আমার শাশুড়িকেও বললাম যে ঠিক আছে, আমি এক কাজ করি, আমাদের এলাকাতে চলে যাই। তারপরে আসার আগে আমি আমার এক শুভাকাঙ্ক্ষী আপার কাছ থেকে কিছু টাকা লোন নিয়ে আমি ওই ঢাকাতে একটা বাড়িওয়ালার বাসার নিচে একটা দোকান ছিল, ওই দোকানটা আমি শুরু করি। মাত্র 20,000 টাকা অ্যাডভান্সে, অনেক রিকোয়েস্ট করে বলার পরে বলল যে ঠিক আছে, যেহেতু সমস্যা আছে আপনি করেন, কিন্তু 1 বছর পর আপনার যদি অবস্থার পরিবর্তন হয় আমাকে একটু বাড়ায় দিবেন। বললাম ঠিক আছে। শুরু করলাম, বাসা ভাড়া, 3 বাচ্চার একটু সুযোগ দেন। তারপরে আমি দোকানটা শুরু করি, কিন্তু ওই 3টা বাচ্চা, ঘর ভাড়া, আর 2টা ছেলে আর কি তখন স্কুলে ভর্তি করি। ছোট মেয়েটা খুব ছোট, মেয়েটাকে তখন ভর্তি করি না আর কি। তো কয়েক মাস, 6-7 মাসের মতো দোকানটা করলাম, দেখি যে না, কিন্তু আমার মনে ধারণা যে আমি যে এলাকাতে ছিলাম ওই এলাকাতে যদি করি তাহলে হয়তো ভালো করতে পারবো। তো বললাম যে না, আসলে হচ্ছে না এইভাবে, চলো তাহলে এক কাজ করি, আমাদের এলাকাতে চলে যাই। তো এলাকাতে আমরা চলে যাব। এর মধ্যে আমরা মোটামুটি প্রিপারেশন নিচ্ছি। এর মধ্যে উনি বলতেছে যে ঠিক আছে, আমার তো
যে কোনো একটা জায়গার মিরপুরে বললো একটা কাজ আছে আগামীকালকে, একটা কাজে যাব, একটা প্রয়োজনে যাব। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি যদি মিরপুর যদি যাও তাহলে এক কাজ করি, আমার মেয়েটা চিড়িয়াখানা দেখে নাই, চলো তাহলে আমরাও একটু চিড়িয়াখানা দেখে আসি। তো বললাম আমার তো কাজ সারাদিন। তো আমি বললাম যে সারাদিন কাজ হলে আমরা চিড়িয়াখানার, তো আমাদের আবার মিরপুরে আমার আত্মীয় স্বজন আছে, বললাম যে অসুবিধা কি, আমি ঘুরলাম, তারপরে দুপুরের দিকে তুমি আসলো, তারপরে আমার এক আত্মীয় আসতে ওইখানে যাবো আর কি। তো বললো ঠিক আছে, তাহলে আমি কাজ সারি আমাদেরকে চিড়িয়াখানার গেটে ঢুকাই দিই। উনি চলে গেলেন। 2-3 ঘন্টা আমি মেয়েকে নিয়ে ঘুরলাম। ওনার ছেলেটা তখন ছিল না আর কি, ছেলেটা ছিল আমার শাশুড়ি আসছিল, ওনাদের সাথে বেড়াতে গেছে। তো মিরপুরে চিড়িয়াখানা দেখার পরে, দেখার শেষ করে আমরা সন্ধ্যার দিকে আমার ওই আত্মীয়র বাড়িতে গেলাম, রাত্রটা থাকলাম। সকালবেলা উঠে আমরা আবার ব্যাক করার চিন্তা ভাবনা করছি, মানে রিক্সায় উঠলাম, আসতেছি মাজারের রোডটা দিয়ে আসতেছিলাম, পিছন থেকে একটা ছেলে দৌড় দিয়ে এসে আমার হাজবেন্ডের নাম ধরে ডাকতেছে, ভাই আপনি কি অমুক? হ্যাঁ বলতেছে হ্যাঁ। বলে কি আমার আব্বা আপনাকে একটু ডাকতেছে। বলার পরে উনি আবার রিক্সাটা ভিড়াইলো, রিক্সাওয়ালা পিঠে হাত দিয়ে রিক্সা ভিড়াই দিয়ে বললো যে তুমি একটু মাজারের সাইডে গিয়ে বসো, আমি একটু আসি দেখি। আমার আব্বা, ওই আব্বার ছেলে এটা। বলার পরে আমি মেয়েটাকে নিয়ে আমি মাজারের একটা সাইডে দাঁড়ালাম। তো উনি প্রায় 1 ঘন্টা, রাস্তার মধ্যে 1 ঘন্টা দাঁড়ায় থাকা, মাজারের মধ্যে কি বাজে আজে বাজে মানুষের মন্তব্য, একজনকে কি আজে বাজে টিজ করতেছে, মানে একেবারে মাজার সম্পর্কে যে কি একটা ধারণা আমার ওইদিন হয়েছে বলার মতো না। তো আমার খুব খারাপ লাগতেছিল যে লোকটা আমাকে এইখানে রাস্তার ভিতরে দাঁড়া করে রেখে এতক্ষণ পরে, প্রায় ঘন্টাখানেক পরে একজন দরবেশ বেশি একজন লোককে সাথে করে নিয়ে আসছে। নিয়ে এসে বলতেছে আমার বাবা। সালাম করলাম পায়ে হাত দিয়ে। আমার মেয়েকে পরিচয় করে, চিনতাম না কিন্তু ওনাদের গল্পটা জানতাম আর কি, যে আমার শ্বশুর ওই আর কি, ওই তার 3টা ছেলে ছিল, 3 ছেলেকে ছোট ছোট রেখে উনি চলে গেছিলেন, নিরুদ্দেশ হয়েছিলেন। তো আমার শাশুড়ি আবার যে কোনো একটা এলাকাতেই অনেক বছর ওই বাচ্চা 3টাকে নিয়ে উনি স্ট্রাগল করছে অনেক, আর হাজবেন্ডকে খোঁজেন নাই। দরবেশ টাইপ একজনকে নিয়ে এসে পরিচয় দিচ্ছে এটা আমার বাবা, অর্থাৎ আপনার শ্বশুর। জি জি। তারপর সালাম করলাম। তারপরে যাক, আমার মনটা খুব খারাপ ছিল। আমি বাসায় যাওয়ার পথে আর তার সাথে কোনো কথাই বললাম না। আমার মনটা খুবই খারাপ ছিল যে রাস্তার ভিতরে দাঁড়া করে রেখে সে তার বাবার সাথে দেখা করতে গেল, কিন্তু আমাকে নিয়ে যেতে পারতো, আমার মেয়েকে নিয়ে যেতে পারতো, সে নিয়ে গেল না। মানে খুবই, মানে এত প্রেস্টিজের লাগতেছিল ব্যাপারটা, মানে কষ্টও লাগতেছিল খুব, যে খুবই লজ্জাজনক বিষয়টা। আমি এত তো অযোগ্য না যে সে আমাকে তার বাসায় নিতে পারলো না। আচ্ছা, তারপরে আসার পরে বলতেছে যে ছেলেটা আসলো না, তখন তো বললাম ওইটা হয়েছে আমার বাবার এই দ্বিতীয় পক্ষের ছেলে, 12-13 বছর বয়স, আর হচ্ছে এর ছোট একটা মেয়ে আছে। বললাম ঠিক আছে। আমি চুপচাপই আর কোনো কথা বললাম না। কথা বললে দেখা যাবে আমি নিজের খুব শান্ত মানুষ, রাগ করি না, যদি রাগ করি নিজেকে আবার কন্ট্রোল করতে পারি না। আমি ভাবলাম থাক, হজম করি। যাক, বাসায় চলে আসলাম, আমরা গুছাইলাম, মানে এসে আমাদের এলাকার দিকে চলে আসলাম। চলে এসে এখানে একটা বাসা নিলাম। বাসা নেওয়ার পরে এরপরে উনি বাসায় দিয়ে এখন উনি ঠিক মতো আসা যাওয়া করে না। প্রায় বলে কি ওই যে ওইখান থেকে ওই যে আমার সৎ শাশুড়ি ফোন করে, কই তুমি আসো, এইটা রান্না করছি বললেই দৌড়, ওই ভুড়ি রান্না করছি, ওই পিঠা বানাইতেছে, নানান বাহানায় ওনাকে ফোন দিলে উনি চলে যায়, আসে না ঠিক মতো। তো আমি আবার আমাদের এলাকাতে একটা দোকান করছিলাম অনেক বছর, টেইলারিং দোকান। তো আমার কাছে আপনার রাজশাহীর এক ভদ্র মহিলা, উনি আপনার একজন প্রফেসর ওয়াইফ, উনি সেলাই শিখছিলেন আমার কাছে। ওনার সাথে খুব ভালো একটা বন্ডিং হয়েছিল আমার। তো ওই ভাবির সাথে দেখা করতে গেলাম, গিয়ে বললাম ভাবি কপালে তো কাজটা আমার হইতেছে না, আমি রেস্ট করতে চাইলেও আমার কপালে নাই, তো এই অবস্থা, আবার কিছু একটা করতে হবে, কিন্তু কিভাবে কি করব আমার মাথায় ধরতেছে না। তখন কি আপনার হাজবেন্ড কোনো কাজ করতো? না, তখন তো তার জব নাই, প্লাস মানে আপনাকে বিয়ে করার কতদিনের মধ্যে জব চলে যায়? বিয়ের 3-4 মাসের মধ্যেই। আর এরপরে দোকান করলাম আমরা দুজন মিলে। উনিও হেল্পফুল খুব, মানে সহযোগিতা করতেন আমাকে, কিন্তু আসলে সহযোগিতা এক জিনিস, আর আর্ন করাটা
ওই টাকা থেকে আমাদের হচ্ছিল না আর কি। মানে আপনার পুরোটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনাকেই দিতে হচ্ছিল? না আমরা দুজনে মিলে করতে, উনি এই কাজের কিছু বোঝেন না, কিন্তু আমরা দুজনে মিলে করতেছিলাম, কিন্তু এই টাকা থেকে আমাদের সংসার মানে খরচটা হচ্ছিল না। এই অবস্থা। শেষে আবার ওই ভাবির কাছে বলার পরে, রাজশাহী ভাবি, স্যার, আমি একটু পানি। জি প্লিজ, এই যেটাই খান। রাজশাহী ভাবি, রাইট? জি ভালো ছিল ওর বাড়ি রাজশাহী। আমি ঢাকায় আছি। ভালো ছিল গুরু, তো? এর মধ্যে নামাজ শরীফ join নওয়াজ। সো দিস অল অ্যাবাউট, আমরা যাচ্ছি আবার গেস্টের কাছে। হ্যাঁ, বলছিলেন আপনার জীবনের কথা। ঠিক আছে আপা, এক কাজ করি, আমি তো আমেরিকাতে যাব বছর খানিক বা দেড়েকের মধ্যে, তো আমার জমানো কিছু টাকা আছে ৮০,০০০ টাকার মতো, ওই টাকা আপনাকে দেই, আপনি আবার একটা দোকান করেন। আচ্ছা, এটা বলছে আপনার ভাবি? জি, ওই যে আমার ওই ভদ্র মহিলা রাজশাহীর যে জি। প্রফেসরের ভালো, ভালো। যথেষ্ট ভালো, শেষ ভদ্র। পর্যন্ত ভালো ছিল? অবশ্যই। রাজশাহী ইজ দ্য বেস্ট। রাজশাহী আমার প্রাণের শহর, আমারও শেকড় ওখানে, এজন্য এত খুশি আমি। রাজশাহী ইজ দ্য বেস্ট। আজ পর্যন্ত শুনিনি রাজশাহী মানুষের প্রশ্নে কোনো নেগেটিভ কথা। সবাই বলে এরা অসম্ভব রকমের ভালো, আর আমাকে দেখি তো বোঝা যায় জি জি জি, সবচেয়ে absolutely. পাক না ট্যাট না সেই মানুষটা যদি এরকম হয়, তাহলে বাকি মানুষগুলো কত ভালো। রাজশাহীর Okay. মানুষ বেশ তারপরে ওই ভালো। ভাবি ৮০,০০০ টাকা দিলেন আমাকে, আর আমি আরো কিছু সমিতি থেকে কিছু টাকা নিয়ে একটা দোকান শুরু করি আর কি। পানি রাখেন, হ্যাঁ, আপনার লাগলে ওটা খাবেন। ওকে, শুরু করি। আমার খুব অ্যালার্জি সমস্যা লাগছে। সমস্যা নেই, কষ্ট হচ্ছে? ওকে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, নো আচ্ছা, ইস্যু। আপনি চাইলে ওখানে গিয়ে একটু পানিটা খেয়ে আম্মা জান, জয়েন করতে পারেন। আইসা পড়ো। ওটা কি মেয়ে? হ্যাঁ, আপনি একটু হাঁটাহাঁটি করেন। আম্মা আসো, মা আসো। ওটা কি মানে আপনার দুইটা মেয়ে, রাইট? একটা মেয়ে একটা ছেলে। ওকে, আচ্ছা, আমরা বোধহয় গুরু উনি একটু সময় নিক, আপনি একটু আপনি হাঁটাহাঁটি করেন, হাঁটাহাঁটি একটু করেন। 2 মিনিট একটা মেয়ে হাঁটাহাঁটি একটা করেন। ছেলে আপনার বলছিলেন, তাই তো? আচ্ছা। মেয়েটি কি বড়, ছেলেটা বড়। ছেলেটা বড়? আচ্ছা, আমরা গুরু এর মধ্যে আমরা কিছু কমেন্ট নিয়ে নেই। তার ফাঁকে আমি বলি, আমার মায়ের হাতে যে মেহেদি দেওয়া অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছে। মা কতদিন আগে মেহেদি দেয়া? আচ্ছা, আমরা বোধহয় একটু মেয়ের সাথে কথা বলতে পারি। আপনি এমনি আসতে পারেন, আমরা আপনাকে আমি live-এ ভিডিওতে নিব না। চাচ্ছি না, ওকে? স্পেশাল ভিডিওতে ভয়েস চাচ্ছি না, অর কিন্তু ভয়েস, আমরা শুধু ভয়েসে তাকে নিতে ইজ চাচ্ছি ইট না। ওকে? ভয়েস দিলে ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা আপনাকে নিচ্ছি। জান, ডান হাতে মেহেদি রং দারুণ ভাবে ফুটেছে। জান, এটা সবার হাতে কিন্তু এই মেহেদি মানিয়ে যায় না, এটা কিন্তু সত্য কথা। তোর হাতে মানাইছে। আমি যখন তোমার মায়ের সাথে কথা বলছিলাম, বারবার ওই মেহেদি দিকে চোখ পড়ছিল। কার ডিজাইন করা? এটা আমার নিজের ডিজাইন করা। ওকে, আই লাভ ইউ জান, স্পেশালি ওই মেহেদি। আর ঠিক আমার দিকে তাকালে তোর ঠোঁটের ডান পাশের একটু নিচে যে তিল, আমার যেমন এই পাশে আছে, কোন পাশে আছে? এই পাশে, রাইট? এক্স্যাক্টলি এই মাপেরই তিল এটা আছে এখানে, রাইট? তো কোথাও না কোথাও একটা কানেক্টিভিটি আছে তোর আর আমার মধ্যে। রিয়েলি গুড টু সি ইউ। এবং গুরু, আমি একটু ওর ব্যাপারে যদি আপনাকে একটু ব্রিফ করে দেই, সেটা হচ্ছে যে ওর মা যতটা স্ট্রাগল করেছে, ও আসলে সেটা সামনে থেকে দেখেছে বলতে পারেন। আজকে মায়ের সাথে, মানে মা যেখানে যায় আসলে ও সবসময় মায়ের পাশে থাকে, এবং আমার মনে হয় যে এরকম অসংখ্য নির্ঘুম রাত তার মায়ের পাশে আসলে সেই ছিল, যদি আমি ভুল না বলে থাকি। এবং আজকেও তারা এসেছে সেই টঙ্গী থেকে, এবং আসার পর এত ক্লান্ত হয়ে গেছিল, কিছুটা সময় কিন্তু সে স্টুডিওতে এসেও ঘুমিয়ে পড়েছে, কিন্তু তারপরও সে তার মায়ের হাত একটা সেকেন্ডের জন্য ছাড়েনি। এবং যেটা আমরা গল্পে শুনতে পেয়েছি যে তার বাবা আসলে, যার সাথে তিনি পরবর্তী সময় থেকেছেন, সে আসলে তার সৎ বাবা। এই সময়টাতে তাকে যে পরিমাণ কষ্টের মধ্যে, যে পরিমাণ অস্বাভাবিক পরিস্থিতিতে পড়তে হয়েছে, এই ব্যাপারটা যদি আমার মনে হয় যে ও নিজেই শেয়ার করে, আমার মনে হয় একটু হালকা হওয়া জরুরি সবারই। আমি এমন একজন মানুষ, আমার কাছে সবকিছু শেয়ার করা যায়, জান তো কোন রকমের দোষ নাই এটার ক্ষেত্রে, রাইট? একজন মানুষ খুব কেয়ারিং, বাবা মা পেলো, সবকিছু ঠিকঠাক, গল্পে যেমন পড়ি আমরা। আরেকজন মানুষ পেলো না, এটার জন্য কি সেই ব্যক্তি কোনোভাবে দায়ী না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা বিভিন্ন ভাবে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন রঙে মানুষের কাছে উপস্থাপন করেন তার ক্যারিজমাকে। কিন্তু তার ভালো এবং মন্দ দিক যেইভাবেই আমার জীবনে আসুক না কেন, সেটাকে অ্যাকসেপ্ট করাই কিন্তু মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, রাইট? সোমা, এটা তোর জন্য যেমন কোনো দোষের না, এটা প্রাইডের। যে যত খারাপ অবস্থায় থাকে না কেন, যত কষ্টে থাকে না কেন, মানে ওই মানুষগুলো তো এক্স্যাক্টলি সত্যিকারের
প্রবাদ প্রতি মানুষ যারা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে বিজয় ঘোষণা করে, মা তুই তো তেমনই। কারণ জ্ঞান হওয়ার পর থেকে দেখছিস যে বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেশন, কষ্ট, কিন্তু গিভ আপ করিসনি, সবসময় মায়ের হাতটাকে শক্ত করে ধরেছিস। যেমনটা শান্তু বলছিল, একটু শুনি যে মায়ের কি স্ট্রাগল কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে। বাই দ্য ওয়ে, আমার মা কিন্তু অসম্ভব রকমের কিউট, অসম্ভব রকমের মিষ্টি টাইপের একটা মানুষ। মানে কাউকে মিষ্টি খাওয়ার জন্য ভাগ্যকুল বিক্রমপুর বা মধুবনে যাওয়ার দরকার নাই। আমার মায়ের দিকে যদি কেউ স্থিরভাবে 10 সেকেন্ড তাকিয়ে থাকে, তার মন ভালো হতে বাধ্য। অসম্ভব রকমের মায়া, দারুণ রকমের মহব্বত এই মুখ জুড়ে আছে। আর আমার এই যে তিলটা এখানে, আমার মায়ের আছে একটু নিচে এখানে। ওকে মা, শুনি। আসলে আমি তো কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই। কোনো প্রিপারেশন দরকার নাই, জান এই জায়গাটা এই মুহূর্তে এরকম। যেটা আপনার মনে হচ্ছে আপনার মাকে বলা নিয়ে যদি জরুরি। কিছু, ইনফ্যাক্ট এই সুযোগ হয়তো নাও হতে পারে মা, যে মায়ের যে স্ট্রাগল, মায়ের যে পেইন, মায়ের যে কষ্ট, মাকে আমাকে এইভাবে হয়তো বলার সুযোগ কখনো হয়নি। আজ অন্তত মানুষ শুনুক, জানুক, যাতে করে এরকম বহু কষ্টে থাকা মানুষগুলো তারা তাদের কষ্টের এই একটা অন্তত জায়গা খুঁজে পাক। ওকে মা। সত্যি বলতে মানে আমি আমার জীবনে সবচেয়ে বেশি যদি ঘৃণা করি, আমি আমার সৎ বাবাকে করি। কারণ আমি যখন এসব বুঝতামও না, তখন থেকে আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু বুঝেছি যে একজন মানুষ যে কতটা খারাপ হতে পারে। আমার আম্মুর কাছে ওই লোকটা কেন এত ভালো, কেন এত ভদ্রলোক ছিল আমি জানি না। কারণ কোনো ভদ্রলোক কোনো নারীর উপরে অযথা গায়ে হাত তুলতে পারে না, কোনোভাবেই না। আমার বয়স তখন 3-3.5 বছর। মানে প্রায় সংসারে এত বেশি অশান্তি, এত অভাব অনটনের জন্য মাঝখান দিয়ে হুট করে মাঝরাতে ঘুম ভেঙে দেখি যে চিল্লাচিল্লির সাউন্ড হচ্ছে। কেন হচ্ছে দেখি আম্মুর গায়ে হাত তুলতেছে। এরপর হঠাৎই এরকম প্রায়ই হতো। আর আমার প্রত্যেকটা এক্সামে, প্রত্যেকটা আমার এসএসসি, এইচএসসি, প্রত্যেকটা এক্সামের আগে কোনো না কোনো কাহিনী করেছে। আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে। মাই গুডনেস, এত ঝামেলা, এত কাহিনীর মধ্যে ঠিকই লেখাপড়া কন্টিনিউ করছিস। লট অফ লাভ ফ্রম মি। থ্যাংক ইউ। অসম্ভব রকমের ভালোবাসা এবং শ্রদ্ধাও তোর জন্য মা। আমার 3 কানি বয়স হলে 1 কানি বয়স তোর, তারপরও শ্রদ্ধা যে আমাদেরকে হাতে পায়ে মলম দিয়ে আমাদের লেখাপড়া করাতে পারতো না। আর তুমি এত স্ট্রাগলের মধ্যে অনার্স ফার্স্ট ইয়ার, রাইট? জি। সুপার। তারপর মা তো কোন সাবজেক্ট? ইংলিশ ডিপার্টমেন্টে। ইংলিশ। সুপার। থ্যাংক যে ইউ। পারে সে সব অবস্থায় পারে। এবং এই অবস্থায় থাকা আচ্ছা, সত্ত্বেও এই জাতির প্রশ্নে কেন আমি ঝামেলা করবো না? তোমাকে লাথি মেরে বের করে দিতে পারিস, তুই প্রডিউসার, তাই তোর অধিকার রাখে। কেন করব না? কেন করব না শান্তু? ইমোশনাল ট্র্যাপ, ব্ল্যাকমেল করে একটা মানুষ কেন সবকিছু নিয়ে যাচ্ছে? একটা মানুষের ইমোশন, কষ্ট, আহাজারি, দীর্ঘ নিঃশ্বাস কত ইম্পর্টেন্ট। পুরো জাতির অ্যাটেনশন কেন একটা ব্যক্তি বিশেষ নিয়ে যাচ্ছে? আমার সত্যি অনেক বেশি কমপ্লেন এটা নিয়ে। ভাবা যায় যে মেয়েটি এখন অনার্স ফার্স্ট ইংলিশ ডিপার্টমেন্ট, সেই মেয়েটি জ্ঞান হওয়ার পর থেকে দেখেছে শুধু ফ্রাস্ট্রেশন, টর্চার, ঝামেলা, কিন্তু কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারেনি। সফলতার সাথে আজকে কত স্মার্টলি সে কথা বলতেছে। আমি চাইনি সে ক্যামেরার সামনে আসুক, বাকি জীবন পড়ে আছে তার অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট। আরেকটা ছেলে গত 7-8 বছর নোংরামি করতেছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে, স্পেশাল এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে। হিরো দিয়ে সার্চ লিখলে ওই ব্যাটার চেহারা দেখা যায়, বা কোনো পলিটিক্যাল বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার হিসেবে বাংলাদেশে দেখালি ওই ব্যাটার চেহারা দেখা যায়। ও ব্যাটা এখন পর্যন্ত একটা শব্দ নিজেকে কারেকশন করতে পারেনি। আর বলতে গেলে কান্না করে আর বলে যে আমাকে কেউ কেন শুধরে দেয়নি। এই মেয়েটিকে শুধরে দিয়েছে। এই মেয়েটি 3.5 বছরের পর থেকে, বয়সের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে দেখেছে ফ্যামিলি ট্র্যাজেডি, ঝামেলা, সৎ বাবার নোংরামি, সবকিছু। একে শুধরে দিয়েছে যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে, তুমি একটা বাচ্চা মেয়ে, কত মিষ্টি করে কথা বলতেছে। আর ভাষা খারাপ হয়ে যাবে আমার, তখন তুই আমাকে বের করে দিবি। ওকে মা, তারপর? তো একদিন এরকম দেখতে দেখতে আমার মধ্যে এমন একটা ভয় চলে আসছে। আমি একদম ট্রমার মধ্যে থাকতাম সবসময়, যে কখন না কখন আমার আম্মুর গায়ে হাত তোলা হতেছে। আমার আমি আটকাবো কিভাবে? কারণ আমি তখন অনেক ছোট, আমি আটকাতে পারতাম না। আপনি ঠিক হলে এখন আসতে পারেন। ওকে, নো ইস্যু, আপনি আপনার মতো করে বসেন। আসেন। ঠিক আছে। ওকে, আমি যে কথা বলছি সেটি হচ্ছে তার 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছোট মেয়ে যে সে কথা বলতেছে, এবং আজকে যিনি গেস্ট
তিনি এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন, তার অ্যালার্জিক্যাল একটু প্রবলেমের কারণে একটু ফাঁকে আছেন। এখন উনি আসতেছেন এবং উনি আবারও জাস্ট বসে থাকবেন। আমি চাই যে আমার মায়ের কথা শুনতে। আর যারা এখন এই মুহূর্তে জয়েন করলেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, ইনি তার প্রথম যিনি সংসার, সেই সংসারে এই দুইজন সন্তান, একটা ছেলে এবং একটা মেয়ে, এবং তার প্রথম স্বামী মৃত্যুবরণের পরে পরবর্তী সংসার তিনি গ্রহণ করেন। এবং সেই সংসারে কি ঘটেছিল সে কথাগুলো আমরা শুনেছি কিছুটা ওনার কাছ থেকে, আর কিছুটা শুনছি তার ছোট মেয়ের কাছ থেকে। হ্যাঁ মা, তারপর? তো একদিন আমার যতটুকু মনে আছে যে একদিন জানি না কেন এরকম হচ্ছে, হুট করে ওই মানে আমার যে সৎ বাবা উনি রুমের মধ্যে আসলেন, এত খারাপ খারাপ ভাষায় চিল্লাচিল্লি করতেছে, গালাগালি করতেছে, প্রচুর খারাপ ভাষা। আপনি খুলে ফেলেন, খুলে ঘুরে যান আপনি, এদিকে আমি ম্যানেজ করে দিচ্ছি। অনেক জঘন্য ভাষায় কথা বলে উনি। এরপর আমার স্কুলের যে জুতা ওইটা আমার আম্মুর গায়ে উড়ে মারছে। আচ্ছা, হ্যাঁ। তো এরপরে আমার এগুলো কি সব আপনাদের সামনে হচ্ছে? হ্যাঁ, আমার সামনে হচ্ছে এগুলো। আচ্ছা। আমার ভাইয়া তখন সময় থাকতো, আমার ভাইয়াকে তখন নানুর বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি এগুলো দেখে দেখে বড় হয়েছি। আমার আম্মুর তখন আঙ্গুল ভেঙে গেছিল, মানে উনি এত টর্চার করছে ওই দিন আমার সামনে। আমার মানে জাস্ট শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে যে আমি কি করব। আমার মানে এত ভয় ঢুকে গেছে মনের মধ্যে যে আমি ওনার দিকে তাকাইতেই পারতাম না, যে আমার মানে এরকমও ভয় হইতেছে। বয়স কত তখন? আমার বয়স তখন হবে, আমি ক্লাস 2 বা 3 তে পড়ি, এরকম 4, 5, 6, 7 হবে, 6, 7 এরকম। ওকে, আমি চেয়ারটা একটু আরেকটু সরে দেন তো এখানে। হ্যাঁ মা, তারপর? তো এরপরে দেখি আবার দাঁড়ান, আরেকটু সরিয়ে উনি আবার এসে মানে আম্মুকে আবার মলম লাগাই দিতেছে। আবার নেক্সট দিন আবারও এরকম কাহিনী শুরু করে দিছে, আবারও মারামারি, আবারও গালাগালি। মানে আমাদের ঘরের মধ্যে এগুলো ডেইলি হতো, কমন পিকচার। ওকে। তো একটা টাইম আমার অভ্যাস হয়ে গেছে যে না, এখন আসবে, এখন এই জঘন্য ভাষায় কথা বলবে। কিন্তু আমার আম্মুর কাছে এত ভদ্রলোক কেন আমি এখন পর্যন্ত জানি না। আমি ওনাকে জীবনও মানে মাফ করতে পারবো না। আমার আম্মু যদি মাফ করে আমি ওনাকে মাফ করতে পারবো না। এরকম কি স্পেশাল কোনো মানে এরকম স্পেসিফিক কোনো ঘটনা আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, যেটা আসলে যেটার জন্য পার্টিকুলারলি আপনি আপনার সৎ বাবাকে কখনো মাফ করতে পারবেন না? কারণ আমি আমার লাইফে আমি সব সময় আমার ফ্রেন্ডদের দেখছি, আমার ফ্রেন্ডদের বাবারা আসে এক্সামের টাইমে অনেক মানে অনেক কেয়ার করে আমার। কিন্তু আমি কোনোদিন ফিল করিনি যে আমার কোনো ফ্যামিলি আছে। আমার আম্মু ছাড়া আমার কাছে মনে হয়েছে কি আমার কাছে কেউই নেই। আমার কাছে মনে হয়েছে যে সবার কাছে ফ্যামিলি আছে, তাহলে আমার কাছে নাই কেন? আমি কি অপরাধ করছি? এটা কি কখনো বসে আপনার সৎ বাবার সাথে কি আপনার কখনো বসে 1-to-1 কথা হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে? না, কথা বলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি? কিন্তু বড় হওয়ার পরে যখন আমি বলছি যে তুমি তো এরকম করলা, তুমি তো, আমি তো তোমাকে অনেক আপন ভাবতাম, কিন্তু তুমি তো ওই সিচুয়েশনটা রাখো নাই। তো ওনার কাছে যখন এইসব কিছু বলতে যাই তখন আমি হয়ে যাই বেয়াদব। আর এত কিছু হওয়ার পরে ওনাকে একদিন আমি খালি সালাম দিইনি দেখে উনি আমাকে একদম বেয়াদব বলে যা তা শুনে দিছে। মানে আমি মনে হয়েছে যে দুনিয়াতে আমি সবচেয়ে বেশি খারাপ মেয়ে, আর উনি অনেক ভালো একজন বাবা যাকে আমি অনেক অবহেলা করছি। আর আমি আমার আম্মুকে যা টর্চার হতে দেখছি, আমি জানি না অন্য কেউ হলে হয়তো ওনার মার্ডার হতো। আরেকটু ডিটেইলে বলো মা, যেমন একদিন ওই ওনার যে আরেকটা বিয়ে করছে লাস্টের দিকে, ওটা আম্মু বলবে। তো ওই টাইমে একটা গ্যাঞ্জাম লাগছে, তো আম্মুকে এমন জোরে একটা ধাক্কা মারছে উনি। ধাক্কা মারার পরে যে টি টেবিল থাকে না, টি টেবিলের উপরে আম্মুকে ফালাই দিছে। টি টেবিলটা যদি আল্লাহ বাঁচাইছে, ওই টি টেবিলটা যদি ভেঙে যেত আম্মুর সাথে সাথে ওখানে স্পট ডেড হয়ে যেত। ওই লোকের একটু কমন সেন্স নাই যে মানে আমি কি বলবো, উনি এত বেশি জঘন্য একটা মানুষ। উনি মানে কথায় কথায় আম্মুকে এত বেশি মানে মেন্টালি টর্চার করছে, ফিজিক্যালি টর্চার করছে। প্রত্যেকবার ওনার ছেলে যা ইচ্ছা তাই করতো। উনি বলতো যে আমার ছেলে যা ইচ্ছা তাই করবে, থাকতে পারলে থাকবি, না থাকতে পারলে বের হয়ে যাবি। ওনার ছেলেও পর্যন্ত আমার আম্মুকে অনেক গালাগালি করছে, বলছে তুই আমার উসিলায় ভাত খাস, আমার উসিলায় ভাত খাস। অর্থাৎ ওই সৎ বাবার যে ছেলে, হ্যাঁ, অনেক জঘন্য ভাষায় কথা বলছে। ইভেন ওই ছেলের জন্য মানে সৎ বাবা তো বলতোই ছেলেও বলে যে আমার উসিলাতে তোরা ভাত খাস। ওই ছেলের সামনে আমার আম্মুকে মা, এই জায়গাগুলোকে যুদ্ধ করে ওই সময় টিকে থাকা, ওই জায়গাতে নিজেকে, তখন তো আস্তে আস্তে বড় হচ্ছ তুমি এই সিচুয়েশনে থেকে। আর আমি মানে ভালো রেজাল্ট কেন করতেছি,
ওনার মধ্যে এই জেলাসিটা সবসময় কাজ করে। মা, তোমার রেজাল্টের একটু বর্ণনা। এই এত কিছুর মধ্যে কোনো রকমের তো কোনো ব্যবস্থা কখনোই হয়নি আমার মনে হয়, কিভাবে টিচার পিএসসি তে দেবে এসে। জিপিএ 5 কখনোই তো কোনো টিচার থাকা, এসে যত্ন করা, এগুলো সুযোগ তো কখনোই পাওনি এইভাবে। না ওরকম না, তারপরেও কোচিং করছি। পিএসসি তে জিপিএ 5, হ্যাঁ। তারপর মা পরে জেএসসি তে জিপিএ 5, এসএসসি তে 4.67 আর এইচএসসি তে 4.75। মাশাআল্লাহ। হরলিক্স নিয়ে দৌড়াদৌড়ি, ফল নিয়ে দৌড়াদৌড়ি, সব সময় প্যাম্পারিং, তারপরে তো রেজাল্ট আসে না। বাবা নিয়ে যাওয়া, বাবা নিয়ে পরীক্ষার যাওয়া সময় আসা, বাইরে হ্যাঁ। ওয়েট করা, এই মেয়ের সব। কতটুকু টেনশন হচ্ছে তার চেয়ে বেশি টেনশন পরিবারের। এত যুদ্ধের পরেও এই কাহিনী আসে না। দেখ, এই বাচ্চাগুলো কোথায় তৈরি হয়? এবং এই পুরোটা সময় তুই তো তো আরো অনেক তোমার বেশি কানেক্ট করতে পারবে, যেহেতু একজন মেয়ে হিসাবে। একদম একদম। এবং তোর ভিতরে কি কাজ করতেছে এবং শান্তি? গুরু, আমি আসলে মানে ওর যন্ত্রণাটা ফিল করতে চেষ্টা করছি, যে যখন আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, মানে একজন, আমরা বলি না যে আমি আমার ওয়াইফকে অনেক ভালো, আমি আমার ওয়াইফের চাইতে আমার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু প্রায়শই বলে মানুষ। প্রায়শই বলে মানুষ যে আমার ওয়াইফের দরকার নেই, আমার বাচ্চা থাকলেই হলো। ওই জায়গাতেই আসলে মানুষ ভুলটা করে, কারণ একজন বাবা তার সন্তানকে তখনই সবচেয়ে বেশি ভালোবাসতে পারে যখন আসলে সে তার ওয়াইফকে ভালোবাসে। True. কারণ ওয়াইফের থ্রুতেই কিন্তু বাচ্চাটাই পৃথিবীতে আসে, এবং একজন বাবা তার সন্তানের জন্য একটা বেস্ট ফিউচার দিতে পারে, একটা সুন্দর পরিবেশ দিতে পারে তখনই যখন আসলে সে তার মাকে ভালোবাসে। এবং একজন সন্তানের জন্য আমার মনে হয় এটাই দুনিয়াতে সবচেয়ে বড় পাওয়া, যখন আমি দেখি আমার বাবা আমার মাকে ভালোবাসছে। পিএসসি, জিএসসি, জিপিএ 5, তারপর 4.75 আর 4.71, রাইট? এবং ফাইনালি এখন অনার্স ফার্স্ট ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। এটা বহু প্রচেষ্টা, বহু যত্নের ফসলে বহু মানুষের কপালে জুটে না। আমার মা জন্ম নেওয়ার পর থেকে 3-3.5 বছর বয়স থেকে শুধু এটাই দেখে আসছে, সৎ বাবার টর্চার এবং সৎ ভাইয়ের বিভিন্ন রকমের নোংরামি অ্যাটিটিউড। কিন্তু কোনো কিছু আমার মাকে প্রভাবিত করতে পারেনি যে মা পর্দার আড়াল থেকে কথা বলছে, এবং সে মা। কাঁদছে, এবং অনবরত কাঁদছে। আমরা সঙ্গত কারণে আসলে তার চেহারাটা দেখাতে পারছি না। না, ওর জীবন শুরু হয়েছে, আমি চাই না যে অনলাইনে ওকে মানুষ জানুক, বাট হীরের টুকরা, এই হীরের টুকরা, কলিজার টুকরা জান কারো ড্রয়িং রুমে খুঁজে পাওয়া যাবে না। এর হচ্ছে বনফুল, যেটা পাহাড়ের পাশে অসম্ভব রকমের গভীর জঙ্গলে তৈরি হয়, যা সত্যিকার অর্থে প্রকৃতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দারুণ ব্লেসিং এর ফসল। ওকে জান। তারপর যার তোর সাথে কিন্তু আমার একটা সিমিলারিটি আছে। কোথায়? এতিলে। ওকে। ডিভোর্সের টাইমে উনি এত কাহিনী করছে, আমার আম্মুকে চায় নাই যে, মানে আমাদের যেমন একটা নিয়ম থাকে যে কাবিনের টাকা ডিভোর্সের পরে দিতে হয়, তো ওইটা নিয়ে উনি অনেক বেশি হ্যারাস করছে যে দিবে না। একটা ছোট পজ দিচ্ছি। শামসুল লিখেছেন যে এইবার একটু আপার গল্প শুনতে চাই। বোঝাই যাচ্ছে যে মা মেয়ে, এই জীবনে মা মেয়েই আসল বন্ধু, তাদের আর কোনো বন্ধুর প্রয়োজন নেই। একদমই তাই। আমি ওর ক্লোজিং নোটটা নিয়ে আমি ওনার কাছে, আপনি কি এখন স্বাভাবিক? গলা ঠিক আছে? কাশি ভাবটা কি আছে নাকি না ঠিক আছে? না, এখন ঠিক আছে। আপনি যেভাবে আপনার জীবন চলতে গিয়ে প্রতি মুহূর্তে আপনার এই বাচ্চা মেয়েটির সাহচর্য নিচ্ছেন, হেল্প নিচ্ছেন, আজকে গল্প বলতে এসে বিশ্বাস করেন আপনার হয়ে মেয়েটি কথা বলতেছে। এটা এক্স্যাক্টলি আপনারই গল্প যা ও বলতেছে। হ্যাঁ মা, তারপর আম্মু এখন পর্যন্ত আমাকে বলে যে না, উনি এক সময় ভালো ছিল কিন্তু খারাপ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় কি, কোনো ভালো মানুষ, এরকম ভালো মানুষের মানে ভাষা এত খারাপ না। আর আমার আম্মু যা করছে ওনার জন্য, আমার মনে হয় না অন্য কোনো মানুষ ওনার জন্য এত কিছু করবে। উনি যদি এখন যে ওয়াইফের সাথে আছে, উনি যদি এখন অসুস্থ হয়ে যায়, ওই ওয়াইফ ওনাকে ছেড়ে দিবে। কারণ ওই ওয়াইফ আছে ওনার জন্য, মানে একটা, ওইটা আম্মু বলবে না, কিন্তু মানে ওনার কেন এত খারাপ ব্যবহার কেন? আমার আম্মুর কি দোষ ছিল? আমারও কি দোষ ছিল? আমি কি ওনার মেয়ে হওয়ার যোগ্য না? নাকি মানে ওনাকে আমি সম্মান দিব কিভাবে? আমি যদি দেখি আমার আম্মুকে উনি এক পরিমাণ, মানে এক বিন্দু পরিমাণও রেসপেক্ট দিতেছে না, তাহলে আমি কেন দিব? আমার মধ্যে তো রেসপেক্টটা হয়ই নেই। উনি যে আমার বাবা, এই ফিলটাই তো আমার হয়নি কোনোদিনও। কারণ ওনাকে আমি দেখতেছি সবসময় উনি অতিরিক্ত টর্চার করতেই আছে। তাহলে উনি একবারও তো ভাবেনি যে না, মেয়েটাও দেখতেছে। মানে উনি যদি আমাকে মেয়ে ভাবতো, তাহলে তো বুঝতো যে না, ও সামনে আমি কিভাবে ওর মার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারি। আর অসংখ্য, মানে প্রতিনিয়ত এরকম মারামারি, তো গায়ে হাত তোলা একটা নর্মাল ব্যাপার হয়ে গেছিল।
আর যখনই এগুলো হতো তখনই আমার শরীরটা এমন কাঁপা শুরু হতো, আমি কি করবো, আমি খালি তাকে দেখতাম। আর আমার আম্মু তারপরেও কেন বলে যে উনি অনেক ভালো ছিল কিন্তু পরে খারাপ হয়ে গেছে। ওনাকে তো আমি ছোটবেলা থেকেই অনেক খারাপ দেখতেছি, উনি ভালো কবে ছিল এটাই আমি জানি না। এই প্রশ্নটাকে আপনি কখনো আপনার মাকে করেছেন যে মা আসলে যেই বাবা তোমাকে এত মারে সেই বাবা কিভাবে তোমার কাছে এত ভালো হলো? এই প্রশ্নটা কখনো মায়ের কাছে করেছেন? এটা করেছি, কিন্তু আম্মুর যে এক্সপ্লেনেশন এটা আমার ভালো লাগে না। এটা আপনারা যার কণ্ঠস্বর শুনতেছেন সে একটু পর্দার আড়াল থেকে, আমরা চাইনি যে সে স্টুডিওতে আসুক, সে ক্যামেরার সামনে যাক, সবে তার জীবন শুরু হয়েছে। এই বাচ্চা মেয়েটি আর্লি এজে, তখন তার বয়স কত যখন তার বাবা মারা যায়? আপনাকে বলছি, বয়স কত তার? আমি আলাদা ছিলাম ওর বাবার কাছ থেকে। হ্যাঁ আলাদা ছিলাম। হ্যাঁ, তখন ওর বয়স ওর বয়স কত? মারা ওর যাওয়ার সময়? বয়স 2 বছর ছিল। 2 বছর। 2 বছর বয়সে যে বাচ্চা মেয়েটির গল্প আপনারা শুনতেছেন, তাকে আমরা ইচ্ছা করেই কিন্তু স্টুডিওতে নিয়ে আসেনি। যাকে দেখছেন আপনার স্টুডিওতে সেটি হচ্ছে তার মা, এবং সেই বাচ্চাটিকে আমরা একটু দূরে রাখছি যাতে করে তাকে কেউ না দেখতে পাক, কারণ আমরা চাই যে তার পুরো জীবন পড়ে আছে অনলাইনে, তার ফেস যেন না দেখা যায়। এই বাচ্চাটি 2 বছর বয়সেই সে তার বাবাকে হারায়, তার বায়োলজিক্যাল ফাদার যে তাকে হারায়। তারপরে 3-3.5 বছর বয়স থাকা অবস্থাতেই আরেক জায়গায় উনি সংসার শুরু করেন। তখন তার সৎ বাবার সাথে তার কমিউনিকেশন, বাট এই কমিউনিকেশন, এই সৎ বাবার সাথে তার যে ইন্ট্রো, সেটি এত ডিজাস্টার যে সম্পর্কের প্রথম দিন থেকে, পরিচয়ের প্রথম দিন থেকেই শুধু এটাই দেখে যে সে প্রতিদিন তার মায়ের সাথে অত্যাচার করতেছে, এবং এইভাবেই মেয়েটি বড় হতে থাকে। বাট মেয়েটি গিভ আপ করেনি। শি ইজ দ্য রিয়েল ফাইটার। আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, স্পিরিটের কথা বলি, শি ইজ দ্য রিয়েল ফাইটার। পিএসসি জেএসসিতে GPA 5, 4.76, 4.75 স্কোরিং করে ম্যাট্রিক এবং এইচএসসি কমপ্লিট করে এখন ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ার। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ জান। কারণ এরকম ঘটনা, বহু যত্ন, এই হরলিক্স, এই দুধ, এই কলা, এই ডিম, পিছন পিছন ঘোরা, এই সেই করা, 5-7টা মাস্টার দেয়া, তারপরও এই ঘটনা ঘটে না। আর দেখুন যে সত্যিকার অর্থে নিজেকে এস্টাবলিশ করার ক্ষমতা রাখে, সত্যিকার অর্থে কালবের মধ্যে এরকম চসপা রাখে, সে যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে। যে কারণে আমি প্রায়শই বলি যে ধ্বংসস্তূপের পর বিজয় ঘোষণা করতে পারে তারাই তো সত্যিকারের প্রকৃত বীর। এমন বীরের কপাল, এমন বীরের দেখা জীবনে খুব কম মানুষের কপালে জোটে। আমি পারতেছি না আপনাকে এই মেয়েটিকে দেখাতে, আমি চাই না যে আমার এই মা যে একদম খনিতে জন্ম নেয়া হীরা সে সবার মানুষের সামনে এক্সপোজ হোক। বাট আমি আমার 2 চোখকে সত্যিকারের চোখে ব্লেসড মনে করতেছি যে খুব কাছ থেকে আমার জানকে দেখতেছি। আর আমি খুশি হচ্ছে এইভাবে যে আমার জানের সাথে একটা জিনিসের সিমিলারিটি আছে, তার থুতরের একটু ডান পাশে যে তিলটা আমার এখানে, আর অসম্ভব রকমের কিউটি পাই টাইপের একটা, অসম্ভব রকমের বাবলি টাইপ দেখতে একটি মেয়ে। সে তার কথাই শুনতেছিলাম। শাকিল হোসেন লিখেছেন, মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। True. শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন, দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। দুনিয়ার যেখানেই যান না কেন, মায়ের কোলে যে শান্তি সেটা কোথাও খুঁজে পাওয়া যায় না। এক্স্যাক্টলি তাই। আমরা একটু মায়ের কথা শুনতে চাই এই ফাঁকে, এবং ওই বিষয়টাও জানবার চেষ্টা করব যে এত কিছু, এত নেগেটিভিটি, এত নোংরামির পরেও তার প্রিয়তম স্বামী কেন তার কাছে এত বেশি মহামূল্যবান। জি, আপনার কথা একটু শুনতে চাই। ও তো ছোট ছিল, ভালো যখন ছিল তখন তো ভালোটা বোঝার বয়স ওর ছিল না। তো আমরা যখন ওই দোকানটা শুরু করি, দোকানটা করলাম, দোকানটা আপু আপনি আর একটু ঘুরে যান, একটুখানি, হালকা একটু। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে। তো দোকানটা যখন করলাম তখন কিন্তু আমার হাজবেন্ড যথেষ্ট হেল্প করছে। উনি এই কাজের কিছুই জানতেন না, তো আমার পাশে থেকে থেকে উনি, আমি যা করতাম তার থেকে বেশি করছেন উনি। হ্যাঁ, তখন বললাম যে যথেষ্ট হেল্প করছে, কিন্তু অভাব ছিল খুব বেশি, কারণ সমিতির কিস্তি দেওয়া লাগবে। ওইভাবেই টাকাটা বলছে যে 2 বছর তো আমার যাওয়ার 1.5 থেকে 2 বছর, এই টাকাটা আপনি 1.5-2 বছর পরে আপনি আস্তে আস্তে আমাকে দিয়েন, মানে একটু করে গুছায় রাখেন, আমাকে দিয়েন। কিন্তু ওইভাবেই বিনিময়ে উনি যদি 2টা ড্রেস বানাইতে দিতে আসতেন, আগে মজুরির টাকা দিতেন, আগে মজুরির টাকাটা নিবেন আপনি, তারপরে আমি ড্রেস বানাবো, নতুবা বানাবো না। এরকম মানসিক অবস্থা ছিল ওনার। খুবই, মানে আমি এই কৃতজ্ঞতাটা আমি মানে ভুলতে পারবো না। এই কৃতজ্ঞতা কতদিন? 1 বছর, 2 বছর, 3 বছর? জি। কয় বছর ছিল এরকম তার ট্রিট?
3 বছর 4 বছর না ওই 3 বুঝার? বছর কি তখন ওই দোকান করলাম, করার পরে 4 বছর দোকান করতেছিলাম। এর মধ্যে মানে 3-4 ওনার বছর, একটা- প্রথম হ্যাঁ, 3-4 বছর এমন ছিলেন, ওনার- তারপরে বদলালেন। না, ওনার হচ্ছে একটা চাকরি হয় এরপরে 4 বছর পরে একটা চাকরি হয়। চাকরি হওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে চাকরি যেহেতু, এর মাঝে আমার আবার একটা বাচ্চা কনসেপ্ট করে। কিন্তু আমাদের সংসারের অবস্থা এত খারাপ যে ওই দোকানের টাকা থেকে 2 ছেলের লেখাপড়া আর এই ঘর ভাড়া দিয়ে আমরা আবারও সেই একই অবস্থা, চলতে পারতেছিলাম না। তো উনি বললো কি এক কাজ করি, আমি ওনার ছেলেকে বললো যে আমার ছেলেটাকে আমি আমার ভাইয়ের কাছে, আমার শাশুড়ির কাছে দিয়ে আসতেন, আর আমার ছেলেকে আমি আবার আমার মায়ের কাছে দিয়ে আসলাম। এখন একটা রুম নিয়ে থাকতে রইলাম আমরা। এর মধ্যে ওনার যখন চাকরি হয়েছে তখন আবার তার ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার পর ওনার ছেলেকে উনি নিয়ে আসলো। তারপরে আমি দোকান করার পরে, চাকরি হওয়ার পরে আমি আরো 2 বছর দোকান করলাম, যে ঠিক আছে কিছু ঋণ হয়ে গেছি, ওই ঋণগুলি ওই এর মাঝে যে একটা বাচ্চা কনসেপ্ট করছে, দেখলাম যে না এখন আমার যদি বাচ্চা নিয়ে তো আমি খুব অভাব, তখন একটা বাচ্চা যখন কনসেপ্ট করে তখন বাধ্য হয়ে অবসান করি, যে কোনোভাবেই তো সম্ভব না, কিভাবে আমি যদি এখন বাচ্চা নেই, আমার সংসারের কাজ কে করবে, দোকানের কাজ দোকান কে সামলাবে। তো এরপরে 2 বছর আরো দোকান করার পরে, ওনার যখন চাকরি হওয়ার পরে 2 বছর দোকান করার পর হঠাৎ আস্তে আস্তে দেখি কি তার মাঝে পরিবর্তন। উনি অফিস থেকে, এর আগে আমার পুরো ফ্যামিলির সাথে ওনার যে একটা ভালো একটা বন্ডিং ছিল, সবাই খুব ভালোবাসতো ওনাকে, আমরাও ওনাকে যথেষ্ট সম্মান করতাম। আস্তে আস্তে কি ব্যাপার, কেমন যেন একটা গ্যাপ, ঠিক মতো বাসায় আসে না, খালি বলে অফিসে ট্যুরে আসি, অফিসে ট্যুরে। তো ফোন দিয়ে জানাও না কেন, যত কিছু জানার দরকার কি, উনি না আসলে ওনার ছেলেও আসে না বাসায়। তো খুব চিন্তা করতেছিলাম যে বিষয়টা কি, এরকম করতেছে কেন। তা হঠাৎ একদিন যে কোনো একটা তারিখে তার ছেলের জন্মদিন, তো আমি ভাবলাম কি আজকে যেখানেই থাকুক না কেন উনি বাসায় আসবেন, কারণ ওনার ছেলের জন্মদিন, কোনোদিন জন্মদিনটা মিস করে না আর কি, জন্মদিন পালন করা। তো আমি মাংস ভিজাইলাম যে আমি বিরিয়ানি পাক করব, আমি একটু সারপ্রাইজ দিই, যে তোমরাও যেমন আমাকে বলে আসো না, আমিও বিরিয়ানি রান্না করলাম আর কি। তো মাংস ভিজাইছি, কিছুক্ষণ পরে 11টার দিকে ছেলে মানে বেল দিছে, দরজা খুলে দেখি ছেলে সরাসরি ওর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ও একটু পরেই ও লাগেজ নিয়ে বের হয়ে যেতেছে। তো আমি বললাম যে কোথায় যাও, বলে যে দাওয়াত আছে আমার। আমি বলি কোথায় যাও, আজকে তো তোমার জন্মদিন, বিরিয়ানি রান্না করার কথা ভাবতেছিলাম। তো বলতেছে না বিরিয়ানি রান্না করার দরকার নেই, আমার দাওয়াত আছে। তো জিজ্ঞেস করলাম যে তোমার আব্বু কই, ও না শোনার ভান করে চলে গেল আর কি, চলে গেল। তো আবার মাংস উঠায় রাখলাম, আমার মনটা খুব খারাপ। ফোন দিলাম ওর বাবাকে, ওর ফোন রিসিভ করলো না উনি। এরপরে রাত 10টার দিকে আমাদের কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়ে বলে যে তোমার ছেলে কোথায়। ছেলে কোথায় মানে, বলে ছেলে তো দেখলাম জন্মদিন পালন করতেছে খুব ধুমধাম করে, একটা মহিলাকে কেক খাওয়াই দিতেছে, বলতেছে একজন আবার কমেন্টে জিজ্ঞেস করতেছে যে মানে উনি কে, আবার বলতেছে মাই মম। এই কথা বলার পরে আমার মাথাটা তো উল্টাপাল্টা হয়ে গেছে, যে কি ব্যাপার। জান্নাত ইসলাম আছেন, বলেছেন ভাইয়া অনেকদিন পরে শুনছি। অবুঝ তুমি লিখেছেন গুরু আপনার কাজকে অনেক সুন্দর লাগছে, কাছেই থেকে দেখছি। মায়ামণি খান লিখেছেন আপু আমার কমেন্ট কেন পড়েন না, এই যে আপনার কমেন্ট এখন পড়ে দিলাম। ফারহান ইসরাক লিখেছেন যে পুরুষ আপনাকে মন দিয়ে ভালোবাসবে সেই পুরুষ আপনার দেহের দিকে কখনো লোভ দিবে না। গুরু 2014 সালে দেখছিলাম, এখন দেখছি কেমন আছেন। রাজশাহীর মানুষকে নিয়ে ভালো কিছু কথা শুনলেই মনটা ভালো হয়ে যায়। আই লাভ রাজশাহী। আর যে মুন্না লিখেছেন আমি অনেক আগে থেকেই শুনি, যখন মেঘলা আপু ছিল। জি ধন্যবাদ আপনাকে। আপা আপনি একটু ঘুরে দাঁড়াবেন আপু, আপু আপু এই পাশে আপু, একটু হালকা একটু। জি জি জি। আর যে আর রবিন লিখেছেন হ্যালো আপু, শত্রু আছেন আমাদের সাথে জয়েন করে। ইশতিয়াক ফারহান আছেন রংপুর থেকে শুনছি। আচ্ছা, তারপরে গুরু মা জাতি এত নির্যাতনের পরেও কিভাবে ধৈর্য ধরে সন্তানদের জন্য বেঁচে থাকে।
আজকের গল্পটা মন ছুঁয়ে যাচ্ছে, আমি বগুড়া থেকে শুনছি। মন ছুঁয়ে গেলে অবশ্যই বেশি করে শেয়ার করে নেবেন, বিকজ আমরা চাই যে শেয়ারিং ইজ কেয়ারিং, এটার যেহেতু অনেক ইম্পর্টেন্ট হচ্ছে। আজকে যে ফাইটার, আজকে দুজন ফাইটার আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, একজন মা এবং অন্যজন মেয়ে, যারা একদম শুরু থেকেই একজন অপরজনের সাথে অতপ্রতভাবে জড়িয়েছিলেন এবং একজন অন্যজনের বন্ধু হয়েছিলেন। হয়তো এই সময়টাতে গুরু হয়তো তাদের জীবনে সুখ খুব কম সময়ের জন্য ধরা দিয়েছিল। না, একদমই তাই, একদমই তাই। ওনার যেহেতু কথা বলতে প্রবলেম হচ্ছে, আমি ওনার যে ছোট মেয়ে তার সাথে কথা বলছিলাম। হ্যাঁ প্লিজ, আপনি বলছিলেন যে তারপর তো সে বের হয়ে গেল এবং জন্মদিন পালন করতেছে। তারপরে বলল যে মাই মম, তো আমি ওনাকে ফোন দিলাম, এই আমাকে আবার দেখালো যে ফেসবুকে, তখন আমি ফেসবুক চালাই না, বাটন মোবাইল চালাই। তো ওনাকে ফোন দিলাম, পরে উনি ফোন রিসিভ করে নাই। আমি একটু ব্যাকে যাই, আমার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আমার এখনো এত ভালো, কল্পনার অতীত সবার সাথে। আমার শাশুড়ির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমার শাশুড়ি বলতো আমার এই 3 বউয়ের মধ্যে তুমি সবচেয়ে মানে আমাকে বেশি ভালোবাসতো আর কি। তো আমি যদি আমার শ্বশুর বাড়িতে যেতাম, আমার শাশুড়ি আমাকে নিয়ে সব জায়গায় ঘুরাইতো। সবাই বলতো যে তোমার শাশুড়ির মুখে তোমার প্রশংসা শুনিয়ে তোমাকে দেখতে চাইছি। আমার শ্বশুর বাড়িতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজও পর্যন্ত তাদের সাথে আমার সম্পর্ক নাই। তারা যদি আমার কোথাও একটা দোষ দেখাইতে পারে যে এই দোষটা আমার ভাবির, আমি বলবো। তো আমি মাথা পেতে নিব যে কোনো শাস্তি। এটা হচ্ছে পিছনের কথা। আমার দেবরদের সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল, 2 দেবর। ওনারাও আসতো আমাদের বাসায় বছরে 2 বার 3 বার, আমরাও যেতাম। খুব মোটামুটি বেশ ভালোই চলতেছিলাম। এই তখন যখন নাকি ওই যে কেক খাওয়া শুরু আর কি, তখন থেকে সংসারে অশান্তি শুরু। আচ্ছা, আমরা ওই গল্পেই যাই আপু। জি জি। তো এরপরে উনি কয়েকদিন পরে যখন বাসায় আসলেন, জিজ্ঞেস করলাম যে এইগুলি কি ব্যাপার। তো ওইখানে কেক খাওয়ার ছবি টবিগুলি আবার ছবিগুলি রিমুভ করে দিচ্ছে, আর ছবি খুঁজে পাই না। তো আমি বললাম আমি তো তাদেরকে চিনি না। ওই যে তার মানে আমার শাশুড়ি, যে দ্বিতীয় শাশুড়ি, ওই বাড়িতে এই অনুষ্ঠানটা হইতেছিল আর কি। হ্যাঁ। তো এর মাঝে আমার শাশুড়িরা আবার বেড়াইতে আসছিল, আমাকে বলছে কি যে এক কাজ করো, তোমরা আমাদের এদিকে বাসা নাও। তো আমি বলছি না, আমি যেহেতু এই এলাকাতেই বড় হয়েছে, আমি এইখানে থাকবো, আমি ওইখানে থাকবো না। এই জন্য আমার উপরে তারা একটু নাখোশ, সেটা আমি বুঝতেছিলাম যে তারা নাখোশ আর কি, তৈরি ছেলে পাইছে। তো এর মাঝে আবার আমার শাশুড়িও মারা গেছে। আমার দিকটা অবশ্যই উনি দেখতেন, কারণ ওনাকে আমি যে সেবা করছি, এটা মানে উনি ঘরে ঘরে গিয়ে বলছে যে আমার বউ এত সেবা আমার করে যে কল্পনার অতীত। আমার দেবররাও, মোট কথা সবাই আমার উপরে খুব সন্তুষ্ট। এরপর পরে ছবি খুঁজে ছবি পাই না। তোমার মোবাইলে ঢোকো তো, ফেসবুকে ঢুকছে, ছবি খুঁজে ছবি পাই না। জিজ্ঞেস করলাম, না তো আমাদের তো তেমন কিছু হয় নাই, কই কে বলছে তোমাকে? পুরো অস্বীকার করতেছে। এরকম গেল। এখন হুটহাট ছেলে বাসায় আসে, অনেক বন্ধু বান্ধব নিয়ে আসে, রুমের মধ্যে দেখা যায় অনেক বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে। তাই আমি ওনাকে বললাম যে এগুলো কিন্তু আগে ছিল না, ছেলে আগে বেয়াদবিও করে নাই। তো ছেলে যখন বাইরে গেছে তখন আমি বললাম যে দেখো, তো ছেলে মেয়ে বিভিন্ন অনেক ছেলে পেলে না ঘরের ভিতরে ঘন্টার পর ঘন্টা আড্ডা করে, দরজা বন্ধ করে, আর আমাকে বলে আবার আজকে এতজন বন্ধু বান্ধব আসবে, রান্না করো। আমার তো এটা ভালো লাগে না। উনি বলতেছে হ্যাঁ। তো সাথে সাথে ও ছেলে বাইরে গেছে, আমি ওনাকে বললাম, উনি ফোন দিয়ে ছেলেকে ঘরে নিয়ে আসলো, বাসায় আসলো। আমাকে বলতেছে শোনো, আমার ছেলের সামনে একটা কথা তোমাকে বলি, আমার ছেলে যা খুশি তা করবে, দেখে যদি তুমি থাকতে পারো থাকবা, না থাকতে পারলে রাস্তা খোলা, দরজা খোলা আছে। আমার ছেলের উসিলায় তুমি তোমার মেয়ে খাও। তো ঠিক আছে, আর কিছু বললাম না। উনি ছেলে চলে গেল, ছেলে এরকমই করতেছে। তো ছেলের রেজাল্ট বের হলে মেট্রিকে সে এক বিষয় খারাপ করছে ছেলেটা। তো এখন দেখি ও যেই ধরনের ছেলে পেলের সাথে চলাফেরা করে, ভালো লাগে না ছেলেগুলি। তো আমি আমাদের এলাকার এক দুলা ভাই আছে, ওনাকে বললাম যে ভাই, আমার ছেলেটা আপনার কলেজে জাস্ট আসবে যাবে, একটা ডিসিপ্লিনের মধ্যেও থাকবে, কিন্তু ও
আগামীতে তো হবেই, ফার্স্ট ইয়ারে পড়বে ইনশাল্লাহ, কিন্তু ও যাতে পরীক্ষাটা দেয়, কিন্তু এখন আজে বাজে ছেলে পেলের সাথে যেন না মিশে। সো এই সিচুয়েশন তো যাচ্ছে, এর মধ্যেও- এই সাউন্ডটা একটু ক্লিয়ার করি, কমায় দিয়ে এটা। একটু আমার শুধু একটা জিনিস জানার আছে আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে এই যে পরিস্থিতিগুলো যাচ্ছে আপনার, এই ব্যাপার তো একদম পরিষ্কার। ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বন্ধ গুরু করুন। আমি একটু নার্ভাস ফিল করতেছি। না, অসুবিধা নেই, আপনার কথা বলার প্রয়োজন নাই। এগুলি আগের কথা। আমি এই আলোচনার দরকার নাই, আমি এই সাউন্ডটা একটু বন্ধই করে দিই আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কমায় দিয়ে আসি। সো দিস ইজ ভেরি ক্লিয়ার যে এই সিচুয়েশন যাচ্ছে। বাট আমি শান্তর দিকে তাকাচ্ছিলাম যখন এই কথাগুলো আপনি বলছিলেন, যে তোমার যে বউ হিসাবে মর্যাদা, অথবা তোমার ঘরের আগের ঘরের যে সন্তানরা আছে তারা যে আমাদের বাড়িতে থাকতে পারছে শুধুমাত্র আমার ছেলের কারণে, ছেলের মন জুগিয়ে যদি চলতে পারো তাহলে থাকো, আয়দা থাকো না, এই তো কথা। এইটা একজন মানুষের জন্য মেনে নেওয়া কতটুকু কষ্টের, কতটুকু বেদনা, সেটা আমরা বুঝি। বাট আজকের পরিস্থিতিতে যতটুকু আপনার মেয়ে যখন কথা বলছিল তখন আমরা অলরেডি শুনেছি এবং জেনেছি যে সম্পর্কটা আপনাদের এখন আর নাই, এবং পরবর্তীতে সে বিয়ে করে অন্য জায়গায় চলে যায়, তাই তো আপনার স্বামী? গুরু একটু যদি আমাকে বলতে দিতেন। আমি আবার আপনার কাছে ফিরে আসব, চলে যাই, কিন্তু আমার এখনো মনে হচ্ছে যে আপনার এই পূর্বতন স্বামীর প্রশ্নে যে দুর্বলতা, যে শ্রদ্ধাবোধ এবং মহাব্বত, সেখানে কোনো কমতি এখন পর্যন্ত আসেনি। একই রকমের মহাব্বতে, একই রকমের টানে, একই রকমের শ্রদ্ধাবোধে আপনি এখনো তার প্রতি তাকিয়ে থাকেন। এবং আমার মনে হয় যে আপনি শুধু শেয়ার করতে এসেছিলেন এই প্রোগ্রাম, বিষয়টা এরকম না, পাশাপাশি আপনিও চিন্তা করেছিলেন যে কোনো একটা বাহানায় যদি আপনার মনের খবর সেই মানুষটার কাছে পৌঁছে যায়, এবং কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিন অথবা প্রকৃতির কোনো এক অমোঘ নির্দেশে সেই মানুষটা যদি আপনার কাছে ফিরে আসে, সেটি হবে আপনার জন্য দারুণ প্রাপ্তির। এমন স্বপ্ন আপনি এখনো প্রতিদিন দেখেন, রাইট? গুরু আমাকে অনুমতি দিলে আমি একটা কথা এই কথাটা ঠিক না বেঠিক যেটা আমি বললাম? কখনোই ঠিক না, কারণ তার ছেলের বিরুদ্ধে আজকে কথা বলতেছি, এতে দুনিয়া কিয়ামত হয়ে গেলেও আমি আশা করতে পারি না যে আপনি কোনোভাবেই চান না যে আপনার স্বামী ফিরে আসুক? কোনোভাবে এটা কখনোই চাই না, আল্লাহ যেন এরকম দিন আমার জন্য না আনে। মা, বুঝছো, সে কোনোভাবেই চায় না। না, আমি বাট কোনোদিনও আমার মা হাসতেছে আর আমি হাসতেছি, কারণ আমাদের দুইজনের মা মেয়ের মধ্যে একটা অলিখিত সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের দুইজনের মধ্যে এরকম বিভিন্ন কাজ করতেছে যে পরিমাণ শ্রদ্ধাবোধ আর ভালোবাসা বোধ। 2 বছর বয়স মা, তখন তো তোর যে বায়োলজিক্যাল ফাদার, তাকে তো দেখার বা জানার সুযোগ হয়নি, তিনি তো চলে গেলেন পৃথিবী ছেড়ে। তারপরে সৎ বাবাকে দেখার সুযোগ হয়েছে 3.5 বছরের পর। শুধুই খারাপ অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা একটাও নাই। তারপরেও এই যে একটা কোয়েশ্চেন, $1 মিলিয়ন কোয়েশ্চেন, যে আমি মেয়ে হিসেবে দেখলাম যে আমার সৎ বাবা কোনোদিন আমাকে আপন করতে পারলো না, বা আমার মাকে কোনোদিন ভালোবাসতে দেখলাম না, সেই মা আমার তার স্বামীর জন্য এতখানি কেন পাগল? এটাই তো $1 মিলিয়ন কোয়েশ্চেন। সো এখনো পাগল, যতটুকু সে মুখে বলুক আর না বলুক, তার নিজের সন্তানের জন্য হোক আর যেভাবে হোক, মনে হয়তো পাথর বেঁধে রেখেছে, কিন্তু ভালোবাসা বড় অদ্ভুত কেমিস্ট্রি। এখনো হয়তো তার প্রশ্নে সেই দুর্বলতা, টান এবং মহব্বত টুকটাক কাজ করে, রাইট না রং? কাজ করে না? না না, অবশ্যই না গুরু, আপনি হয়তো কাজ করে না? আমরা আসলে আচ্ছা, কাজ করে না শুনলাম আমরা, দেখি। আচ্ছা, কাজ করে না শুনলাম, দেখি পরবর্তীতে কোথায় গিয়ে দাঁড়ায় গল্পটা। ওই ছেলে হঠাৎ করে একদিন ওর বাবা বলতেছে যে কোন এক মঙ্গলবার বলতেছে শুক্রবারে ছেলের বিয়ে। তো এর মাঝে ওদের মধ্যে কোন একটা ঝামেলা চলতেছিল, এটা আমি বুঝতে পারতেছিলাম যে ফোন আসলে উনি ফোনটা নিয়ে বাইরে চলে যায়। এর আগের গুলি কিন্তু ভালো ছিল তার, এই যখন নাকি এই মহিলার সাথে তার সম্পর্কটা শুরু হলো, এই কিন্তু শুরু হলো সংসারে বিশৃঙ্খলা। ছেলে তার আগে ওই যে আমি ছেলের রেজাল্ট খারাপ করছে, আমি ছেলের জন্য আবার একটা কলেজে অ্যাডমিশন দেয়া দিছিলাম, এগুলি হচ্ছে আগের ঘটনা। কিন্তু যখন নাকি আপনার গুরু এই ছেলে বিয়ের কথা বললো যে ঠিক আছে তোমাদের বাড়িতে বলো, আমি বলছি না আমাদের বাসায় আবার কেউ আসে না। মিলাদ খান লিখেছেন, আন্টির কথা শুনে অনেক খারাপ লাগছে, আন্টির জন্য অনেক ভালোবাসা থাকলো আমার পক্ষ থেকে। সেই তুমি জানিয়েছেন আন্টি আপনি আসলে অনেক ভালো, অন্যের দোষ চোখেই দেখছেন না। কেন দেখছেন না সেটি তো আমার এবং ওনার যে ছোট মেয়ে একই কোয়েশ্চেন। ওকে, তারপর গুরু তারপরে বললো বিয়ে, তার শুক্রবার দিন আমার শুধু আমার 2 দেবরের ফ্যামিলি আসলো, আমার শাশুড়ি কিন্তু আগেই মারা গেছে। আমরা ওদেরকে নিয়ে আর কি বিয়ে বউ তুলে নিয়ে আসলাম। ওই বাড়ি তো বলতেছে আমার ছোট দেবরের বউ একটু দুষ্ট টাইপের, ও পরিচয় করে দিতেছে আর কি, দেখে কেউ পরিচয় করে না মাকে, বলে এই যে ছেলের মা, এই ছেলে মা। ওরা ওই বাড়ি থেকে বলতেছে কই ছেলের মা? ছেলের মা দেখি আসে প্রায় বব কাটিং করা, উড়াধুরা একটা মহিলা আসে, ঠোঁটে 12টা লিপস্টিক লাগানো। মানে ওনাদেরকে সব সংক্ষেপে বুঝাই দিলাম, দেখেন উনি ছেলের মা না, উনি আমার সংসার ভাঙার লোক। এই তারাও বুঝতে পারছে এরকম কিছু একটা, যাক গেল।
এরপরে এখন হঠাৎ ওই ছেলের বউকে বলছি তোমার যখন যা প্রয়োজন আমার কাছে বলবো, মনে করবো আমি তোমার মা। দেখি আমার কথা কোনো গুরুত্ব দিল না, ঘর থেকে বের হয় না, রান্না করি, টেবিলে দিই, 3টা টোকা দিই, এই তোমাদের খাবার হয়েছে, নে খায়, আবার প্লেট ডাইনিং টেবিলে রেখে বাস ওরা রুম লক করে দেয়। তো আমার মেয়েকে সকালে আমি স্কুল দিতে গেছি, এসে দেখি কি কোনো ওদের সাথে কোনো ঝগড়াঝাটি নাই। আপনি আসল ঘটনা শুনলে তো আমি কখনোই তো চিন্তা করতে পারি না এই তার ছেলের বিরুদ্ধে আমি এখানে বলতেছি, এই কথা মুখ খুলতেছি, তারপর আমি তার সংসার করব এরকম আশা, এটা কখনোই আমি ওকে, আমি এরকম ক্লিয়ার আশাই করি ক্লিয়ার। না। একদম অবশ্যই শেষ না। মুহূর্তে আপনি আমাকে কিছু তথ্য দেন। গুরু ও একটু তো- দয়া করে জি। শুনেন, পরে আমাদের আসলে একটু টাইম লিমিটেশনস আছে আপু, হ্যাঁ, আপনাকে একটু একটু বলুন। তাহলে একটু শর্টকাট এমন ঘটনা যেটা না বলে গল্পের মজাটাই থাকবে না। হ্যাঁ, এমন অবস্থা। বলুন। তো বলতেছে কি যে এখন আমি আমার মেয়েকে নিয়ে গেলাম স্কুলে, আসার পথে দেখি আসলাম বাসায়, আসার পথে দেখি কি ওরা একটা লাগেজ নিয়ে বের হয়ে যেতেছে আমার সামনে থেকেই। তো Okay. আমাকে যেহেতু ওরা কিছু বলে নাই, তো আমি ওদেরকে কিছু জিজ্ঞেস করলাম না, যেহেতু আমাকে কিছু বলে না আমি কি জিজ্ঞেস করবো। ওকে, তো বাসায় আসছি, দরজার লক খুলে দেখি কি ওদের রুমের দরজাটা আটকানো, মানে তালা দেওয়া। তো আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম, দিয়ে বললাম যে কি ব্যাপার, ওদের রুমের দরজা তালা দেওয়া কেন? বলে কি আমি তো বলতে পারি না। আমি বলি ওদেরকে ফোন দিয়ে বলো যেখানে যাক রুমের দরজাটা যেন খোলা রাখে, এটা খুবই খারাপ জিনিস, মাত্র বিয়ে করছে নতুন, ওদের সাথে কোনো ঝগড়াঝাটি হয় না, ওরা রুম তালা দিচ্ছে কেন? তো বলছে ঠিক আছে। 3-4 দিন পরে আমি আবার, ওরা জানে কোন সময় আমি থাকবো না, 3-4 দিন পরে আবার আমার মেয়েকে আমি আনতে গেছি, এসে দেখি যে ওদের জুতা দরজার সামনে। তো তখন বুঝলাম যে ওরা আসছে। তো আমি ওই দিন আবার খুব অসুস্থ ছিলাম, তো ওর বাবাকে ফোন দিয়ে আমি বললাম যে আমি না খুব অসুস্থ, ওরা তো বাসায় আসছে, ওরা যেহেতু আমার সাথে কথা বলে না, তো আমার শরীরটা খুব খারাপ, আমি একটু ঘুমাইলাম, ফ্রিজে মাংস রান্না করা আছে, আমি উঠে শুধু ভাত রান্না করব, ওরা যদি তোমাকে ফোন দেয় তুমি বললো 2টার সময় খাবার দিবে। এটা বললাম, মাত্র আমি চোখ 2টা লাইগা আসছে, এর ভিতরে দেখি দরজার ভিতরে শুনতেছি লাথির শব্দ জোরে জোরে। আমি তো লাফ দিয়ে খাট থেকে নামলাম, দরজা খুললাম, দেখি ছেলে চাবি ছাড়া আমার গায়ে উড়ে দিল, দিয়ে বেশ কিছু অসংলগ্ন ভাষা বলল যে এই যে আমি দেখবো যে তুই তো কারি করলো, আমি বলতে পারতেছি না ওরকম ভাবে, আমি দেখবো যে তুমি কিভাবে আমার বাবার সংসার করো, এই যে চাবি আমার গায়ের উপরে দিল, দিয়ে সাথে সাথে ওর পায়ে কেটস পরা, ওই কেটস পরা পা দিয়ে মানে শোকেসের গ্লাস যতদূর পারছে আর কি। ওই যে আমার মেয়ে বললো যে আমাকে যে মারছে টি টেবিল, ওই টি টেবিলটা পুরো একটা গ্লাস ছিল উপরে, ওই গ্লাস, তারপর শোকেসের জিনিসপত্র যা ছিল ধুমধাম লাথি দিয়ে ভাঙতেছিল। এর ভিতরে আমি ফোন দিয়ে এখন দেখি আমার মোবাইলেও টাকা নাই। তো ওরা 1-2 মিনিটের মধ্যে মানে পুরো ঘরটা একেবারে মনে হয় একটা যুদ্ধ হয়ে গেল, ভাঙচুর করে। ওর বোর হাতে দেখলাম কি অবস্থা কম্পিউটারটা নিয়ে, বর্তমানে কি অবস্থা? গুরু শোনেন, বের হয়ে গেল। এরপরে ওরাই আবার পুলিশ নিয়ে আসছে আমার বাসায়। আমি কিছু মোবাইলে টাকা ভরার জন্য আমার ওর স্কুলের টিচার বলতেছে কি আপা আপনার বাসার সামনে দেখলাম পুলিশ। তা আমি বললাম যে পুলিশ মানে কি স্যার, একটু আসেন তো আমার সাথে। আমি গিয়ে দেখি বাইরে ওই ছেলে আর ছেলের শাশুড়ি আর ছেলের বউ। আমি ভাবলাম কি ওরা আবার কথায় কথায় মারামারি করতো। তো আমি ভাবলাম কি এইমাত্র ওরা বের হয়ে গেল, ওরা কি মারামারি করলো বাসায় গিয়ে? তো আমি ভিতরে ঢুকলাম, দেখি ছেলে আর 4-5 জন পুলিশ। আমাকে বলতেছে আপনি এ ঘরের? জি, খোলেন। তো দরজা খুললাম, বললো ভাঙচুর কে করছে? পরে ছেলে বলে স্যার জিজ্ঞেস করেন। তো আমি বলি স্যার ওকে জিজ্ঞেস করেন, ওই ভাঙচুর তো ও করলো। পরে পুলিশ বলতেছে কি ব্যাপার, ভাঙচুর নাকি তুমি করছো? বলে মারামারি হয়েছে, উভয় পক্ষই ভাঙচুর করছে। তা আমি বললাম আমার সাথে মারামারি তো দূরের কথা, তর্কই তো হয় নাই, তাহলে কখন আমি এই করলাম? তো ছেলের বউ এসে বলতেছে আপনি এত নাটক করেন কেন মা? আচ্ছা আপনি এত নাটক করেন কেন, আপনি না আমাকে মারলেন? তো দারোগারে বলতেছে স্যার দয়া করে আপনি আমাকে অ্যারেস্ট করেন, আমি অপরাধী। আমি এগুলো নাটকে দেখি, সিনেমাতে দেখি, কিন্তু এরকম বাস্তবে আমি এরকম ঘটনার মুখোমুখি কখনো হই নাই। ছেলের শাশুড়ি এসে দেখে। আপু আমি আপনাকে একটু পজ দিই, আমাদের আসলে হাতে খুব বেশি সময় নেই, আপনাকে একটু জলদি র‍্যাপ করতে হবে। আপনি যদি একটু এন্ডিংটা আমাকে বলতে চান, মানে বর্তমানে অবস্থাটা কি? এরপরে তো ওই যে তার কয়েকদিন পরে আবার মহিলা আসলো বাসায়, মহিলা পর্যন্ত আমার গায়ে হাত তুলছে। মহিলা বলতে ওই যে যার সাথে জি জি, ঘটনাটা তো অনেক। জি জি, ওই মহিলা আমার গায়ে হাত তুলছে। মহিলা একের পর এক আমার মেয়ের নামে কয়েকটা আইডি বানাইছে, আমার ছবি দিয়ে বিভিন্ন রকম। এখন ডিভোর্স মানে বাধ্য করছে আমাকে, কিন্তু আমি তো কোথাও কোন একটা বিচার পাইলাম। ফাইনাল ডিভোর্স
জি জি। এখন কি 16 বছর সংসার করার পরে আমাকে বাধ্য করা হয়েছে পূর্বতন যাতে স্বামী আমি- চলে যাওয়ার পরে আপনি এর সাথে বিয়ে বসেন এবং বিয়ের পরে 16 বছর সংসার করেন, জি জি তারপর এখন ডিভোর্স, এখন কি ওই মেয়ের সাথে সংসার করতেছে ভদ্রলোক? জি, ওই ওই মেয়ে- কত আমি বছর? আমাদের এলাকাতে আমি আনলাম, এখন ওই আমাদের এলাকায় উনি ওই মহিলাকে নিয়ে মানে বুক ফুলে থাকতেছে। কত ওর বছর? কথা। এখন ওই মহিলাকে 15তে করতে বিয়ে। আজ হচ্ছে আমি তো 23, কখনোই এই গত- আশাই না আমি। জি জি গত 8 বছরের সাথে সংসার করতেছে। জি জি। আপনি কিভাবে নিজে এখন চলতেছেন? আমি বাধ্য এখন আপনার বর্তমান অবস্থা বলেন। এখন বর্তমান অবস্থা আমার মোটেই ভালো না। আমারও তো অনেক কিছু বলার ছিল। এখন বর্তমানে আমার কিভাবে ছেলেটা চলছেন এখন আপনি? আমার একটা ছেলে যে ছিল, ওই ছেলেটা তো চলে গেছিল, ওই ছেলেটাকে আমি নিয়ে আসছি। এখন আমার ছেলেটা আছে আমার কাছে। মায়ের ও কাছে একটা যেটা ছোটখাটো- পাঠাইছিলেন ছেলেকে, জি, আমার মাও মারা গেছে, আমার মাও প্যারালাইসিস। এখন আপনার কাছে রাখছেন এখন আমার ছেলেকে। ছেলেটা আছে, ছেলেটা চাকরি করে, ছোটখাটো একটা চাকরি। ছেলের বউ বিয়ে করেছে ইদানিং, কারণ আমার ছেলে এখন কিছু শারীরিক করে? মানসিক জি একটা ছোটখাটো চাকরি করে। গুড। আর মেয়ে তো পড়তেছে অনার্স মেয়ে ফার্স্ট ইয়ার। অনার্সে পড়তেছে। কিছু টুকটাক এখন- ইনকাম করিস মা? হ্যাঁ 3 ছোট বছর ছোট। ধরে টিউশনি করে আমি। দুইটা তাই তো, টিউশনি করার কথা আমি তাই ভাবতেছিলাম। গুরু আসলে মাসিক কেমন হয় টার্নওভার? 8-10 হাজার না ইনকাম হয়? না, মাত্র 3000 টাকা, ছোট ছোট দুইটা আচ্ছা, বাচ্চা গুড পড়ায়। গুড। আর কিছু আপনার নিজের ইনকামের সোর্স, আমার ইনকামের সোর্স তো এখন আর নাই, অর্থাৎ ছেলে এবং কারণ মেয়ে, আমাকে তো সে একেবারে দেউলিয়া করে দিয়ে ছেলে এবং গেছে। মেয়ে যতটুকু করতেছে সেভাবেই জি, সংসার সেভাবেই চালানো। আমিও এই পরিস্থিতি। আচ্ছা, আপনি আমাকে সত্যি করে একটা কথা বলেন তো, আমার গল্প আমার আর শুনবার আপাতত কোনো প্রয়োজন নাই। কখনো সুযোগ পেলে আমরা কফি খাওয়ার বাহানাতে, মা একটু জায়গা বলিস তো, কোন জায়গায় যেখানে গেলে দেখা পাওয়া যায় জি। তোদের, গিয়ে আমি কফি খাওয়ার বাহানাতে হয়তো গল্পটা শুনে আসবো। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বন্ধ করি। আমাকে ব্যাক টু ব্যাক কয়েকটা প্রশ্নের উত্তর দেন তো। 2015 রাইট? 15 না 16 বললেন? 15তে, 16তে? বিয়ে করছে উনি না না, আপনার সেপারেশন হলো 15তে না 16তে? 21 না, আপনি বললেন 21 নভেম্বরে, একেবারে লাস্টে 21। আর আপনার সে আলাদা যে বিয়ে হয়ে গেল। করছে 15, জি, সে দ্বিতীয় বিয়েটা করছে। তার মানে ওনার ও সাথে আচ্ছা, বিয়ে separation- করার পরও প্যারালালি সম্পর্ক চলছিল, 21-এ গিয়ে আপনার সাথে সেপারেশন হলো, আজ তো 23, তার মানে 16 বছর আমি পর যতদূর- আপনার ডিভোর্স হলো 21-এ গিয়ে, তাই তো? জি, জি। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, আপনাকে কয়েকটা আমি ব্যাক টু ব্যাক কোশ্চেন করতে চাই, যে আমার কাছে কেন জানি মনে হয় যে মা, তুইও লক্ষ্য করে খেয়াল করিস ব্যাপারটা, কারণ ভবিষ্যতে তুইও কোনো না কোনো মানুষের সাথে সংসার জীবনে যাবি। আমার কাছে কেন জানি মনে হয় যে 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছরের জন্য যে খুব মানে থাকে না কিছু রাজপুতিন টাইপ, রাজপুত টাইপের অ্যাটিটিউড, চেহারা, ভাবভঙ্গি, টাকা পয়সা নিয়ে একটা মানুষকে হেল্প করলো, এটাই কি জীবন? না, কিন্তু আমি খুব কম দিতে পারি, আমার সক্ষমতা খুবই কম, বাট জীবনের শেষ দিন পর্যন্ত, একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত হাতটাকে একদম এইভাবে শক্ত করে ধরে রাখা, যে যান জীবনের আরেকটা দিন, আরেকটা মুহূর্ত যদি একসাথে কাটাতে পারতাম। 75-80-তে গিয়ে মুখে দাঁত নাই, কথা হয়তো আটকায় যাচ্ছে, তখনও বলবে যে আরেকটা মুহূর্ত তোমার সাথে যদি কাটাতে পারতাম। এই কমিটমেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু 2-4-5 বছরের কিছু দিয়ে হেল্প করলাম, যেমনটা হেল্প তোর মায়ের ক্ষেত্রে ওই ভদ্রলোকের ছিল, বা ভালোবাসা দিয়ে পাশে থাকলাম, তারপরে আবার ভুলে গেলাম, এটাকে কিন্তু কমিটমেন্ট বলে না, এটাকে সংসার বলে না, এটাকে ধান্দাবাজি বলে আমার দৃষ্টিতে। আপনি অন্যভাবে নিয়েন না, আমি জানি যে এখনো একই রকমের শ্রদ্ধাবোধ ওই মানুষটার প্রশ্নে আপনার কাজ লজ্জা করে। দিবেন না পুরো না না, কথাটা বলে। ওই মানুষটার প্রশ্নে আপনার একই শ্রদ্ধাবোধ, একই ভালোবাসা, একই মহত্ববোধ কাজ করে, এটা আমি পরিষ্কার। আমার এই গুরুগিরি যদি গত 18-20 বছর ঠিক হয়ে থাকে, আপনার মনের মধ্যে থেকে ওই মানুষটির প্রশ্নে শ্রদ্ধাবোধ, ভালোবাসা এতটুকু কমতি আসেনি। কিন্তু আমরা আসলে অসম্ভব রকমের অপছন্দ করি। আমি ব্যক্তিগতভাবে এত জীবনে মানুষের গল্প শুনেছি, সেই মানুষগুলোকে যারা সারা জীবনের পুরো মুভি দেখাতে আসে না, মাত্র 2 মিনিটের ট্রেলার দেখাতে আসে। এরা অসম্ভব রকমের ক্ষতিকারক, এরা অসম্ভব রকমের নোংরা, এরা অসম্ভব রকমের মানুষ হিসাবে অসম্ভব রকমের যাচ্ছেতাই টাইপের। কারণ এরা মানুষকে তো দারুণভাবে প্রলুব্ধ করতে পারে, দারুণভাবে ভালোবাসার স্বপ্ন দেখাতে পারে, কিন্তু এরা মানুষকে সত্যিকারের গন্তব্য দিতে পারে না। আপনার ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে বলে আমার ধারণা, কিন্তু আপনি এই ট্রমা থেকে, ওই ভালো লাগার ওই মুহূর্তগুলো থেকে কখনোই বের হতে পারেন না। মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করতে নাই, তারপর আমার কাছে মনে হয় এখন যে বয়সে আপনি দাঁড়িয়েছেন, জীবন আপনাকে যে পরিমাণ দীক্ষা দিয়েছে, পূর্বতন স্বামী যে পৃথিবীতে নাই এখন, এবং পরবর্তীতে এই মানুষের হাত ধরে 16 বছরের সংসার, এখন আমার কাছে মনে হয় আপনার শুধুই বাঁচা উচিত আপনার একটা ছেলে এবং একটা মেয়ের জন্য। এবং এর মধ্যে আর একটা কষ্টের ব্যাপার আছে, নিজের সার্ভাইভের জন্য, নিজের বেঁচে থাকার প্রয়োজনে এই ছেলেটিকে কিন্তু বাধ্য হয়ে আপনাকে সমস্ত মমতার শেকড় উতরে দিয়ে এই ছেলেটিকে আপনার মায়ের কাছে পাঠিয়ে দিতে হয়েছিল।
অনেক দিন পরে আবার ছেলেটিকে আপনি ফিরিয়ে নিয়ে এসেছেন। আর কি অসম্ভব রকমের আল্লাহ রাব্বুল আলামিন ব্লেসড আপনার প্রশ্নে, যে আপনার বাড়িতে মিনিমাম কোনো পরিবেশ না থাকার পরেও এমন একটা লক্ষ্মীমন্ত সন্তানের জন্ম দিয়েছেন, যে আমরা বারবারই, আমি আর শান্ত কথা বলছিলাম যে আমাদের তো সন্তান এখন ঘরে আমাদের ওরসে জন্ম নিয়েছে, শান্তর মতো করে জীবন শুরু করেছে। এরকম আমরা সবসময় স্বপ্ন দেখি যে এমন মেয়ে আমরা যেন পেটে ধরতে পারি, আমাদের ওরসে জন্ম নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান আপনার ঘরে দিয়েছে। সো এখন যদি খুব ভালো হয়, এদেরকে চিন্তা করে এদের মতো করে বাকি জীবনটাকে আপনি নির্বাহ করতে পারেন। কারণ এরকম একটা ফ্রড, এরকম একটা মানুষ, যে মানুষটা আপনাকে কোনোভাবেই গন্তব্য দিবে না, শুধু প্ল্যাটফর্মে হাত নাড়বে আর লেমন জুস খাওয়াবে, সে মানুষের সাথে কোনোভাবেই বাকি জীবনের স্বপ্ন আপনি দেখেন না। যেটি নিয়ে আমার কাছে মনে হয় যে অসম্ভব রকমের প্রজ্ঞাবান চিন্তা করেছে আমার মা, যে আপনার ছোট সন্তান, সে পারপারই বলতেছিল যে আমি সব বুঝি, সব ঠিক আছে, শুধু আমার মায়ের ওর প্রতি যে মহব্বত আর টান আর রেসপেক্ট, এটা কেন কমে না, সে ক্যালকুলেশন আমার মাথায় ঢোকে না। কারণ সে সঠিকটাই ধরেছে। কারণ আজকের জেনারেশন এত বেশি স্মার্ট আমাদের চাইতে, ওরা খুব ভালোভাবে বুঝে যে 5 মিনিটের ট্রেলার দিয়ে গোটা জীবন চলে না, সত্যিকার অর্থে কমিটমেন্ট প্রয়োজন গোটা জীবন পর্যন্ত, পুরো জীবনটাকে চালিয়ে নেওয়ার জন্য। সে কারণে ওর মধ্যে এই কোয়েশ্চেনের আনসার মিলে না। এই কোয়েশ্চেনের আনসার মা মিলার কথাও না। এমন মানুষকে দেখলে ঘৃণা করবি, দূরে চলে যাবি, কখনোই তাকে আপন করবি না, যে ট্রেলার দেখাবে কিন্তু সুরঙ্গ প্রিয় তোমার পুরো মুভি দেখাবে না। ঠিক আছে মা? ওকে, আমরা ফোন কল ওপেন করে দিতে চাই। একটা কথা আমি বলি, আমাকে কিন্তু অপশন দিছিলেন উনি, আমি চাইলে কিন্তু ওনার সংসার করতে পারতাম। উনি বলছে আমার সন্তান ছেড়ে দিয়ে আমার স্বামী কিন্তু একটা কবুল বলে হয়ে যায়, কিন্তু সন্তান বলতে হবে? সে আমাকে বলছে আমার মেয়ে ছেড়ে দিলে যদি তার কাছে থাকতে চায় আমি থাকতে ঠিক পারি। বলতেছেন কথাগুলো? জিজ্ঞেস করেন মেয়ের সামনে ডিসিশন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের যেহেতু প্রাইভেসি অ্যাক্টের কারণে আমাদেরকে বলতেই হয় যে দুই পক্ষের কথা বলার সুযোগ থাকা উচিত। আরেকজন পক্ষ যার সম্বন্ধে কথা বলছে, আমাদের কাছে তো লাইং ডিটেক্টিং মেশিন নাই যে আমরা ধরে ফেলবো যে তিনি কতটুকু সত্য বা মিথ্যা বলছেন। তিনি চাইলেই কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন। আর যে কথা উনি বলছেন, এটা যদি সত্য ধরে নেই, লানত, আল্লাহর গজব এইসব মানুষের প্রশ্নে, তারপরে যদি আপনার তার প্রশ্নে মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ আর দুর্বলতা কাজ করে থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্ম সঠিক প্ল্যাটফর্ম না যেখানে আপনি কথা বলতে এসেছেন। কারণ কত বড় ধৃষ্টতা থাকলে এ ধরনের কথা কেউ বলতে পারে, আর একজন মাকে কেউ প্রলুব্ধ করতে পারে। আমার বিশ্বাস যেটা কোনোদিনই আপনার পক্ষে পসিবল তো নাই, ভবিষ্যতে এই ধরনের ভাবনা আপনি নিজের মনের মধ্যে কখনো জায়গা দিবেন না। রাইট? আমরা অনুষ্ঠানের শেষ দিকে যাচ্ছি, কিছু টেক্সট নেব আর কিছু ফোন কল, 2-1টা ফোন নিতে চাই। আমি নাম্বারটা ওপেন করে দিতে চাই, একটু ফোনটা আমি একটু নিতে চাই। আর যদি সম্ভব হয় শান্ত, আমরা কথা দিয়েছিলাম যেমনটা, যে বেশি শেয়ার হয়েছে তাদেরকে আমরা 2-1টা ফোন করবো। নাহিদুজ্জামান পলাশ লিখেছেন, আচ্ছা, ভালোবাসা আসলে এখন অর্থের উপর নির্ভর করে। আব্দুল্লাহ আছেন, বলেছেন আমাদেরকে, যে আব্দুল্লাহ আপনার কমেন্টে আমরা পড়েছি। তারিক লিখেছেন, আপু ও গুরু আপুটার একটা চাকরির ব্যবস্থা বোধহয় টেক্সটটা প্রচুর আসতেছে। হ্যাঁ, এটা বোধহয় করে দেওয়া উচিত। বলতো আমার তো সমস্ত দৃষ্টি, চিন্তা, চোখ সব তোর দিকে মা। গুরু আসলে আমার মূলত আসার উদ্দেশ্য হচ্ছে বিশ্বাস কর আমার সমস্ত চোখ দৃষ্টি শুধুই তোর দিকে মা। তোকে কে কি বলে জানি না, তোর এত মায়া তোর মুখটাতে, তুই কি আমাকে বিশ্বাস করিস কিনা জানি না। 10 যেখানে সেখানে আল্লাহ সেখানে, হাজারো মানুষের কাছে পৌঁছে যায় এই প্রোগ্রাম। আমি ক্যাটাগরিক্যালি বলতেছি, কত কত মিষ্টি একটা বাচ্চা মেয়ে তুই। এবং আমি আফসোস করতেছি যে আমরা কত রকমের চেষ্টা পরিশ্রম করেও ওরসে আমাদের জন্ম নেওয়া সন্তানকে এভাবে পারওয়ারিশ করতে পারি না। ওরা এত স্ট্রাগল, এত পেইন, এত কষ্ট, এত কিছুর পরেও, যেমনটা তুই বলছিলি, 2বার বলেছি, 3rd টাইম বলতে ভালো লাগতেছে। তাই পিএসসি জিপিএ 5, জেএসসিতে জিপিএ 5, 4.76 আর 4.71, এসএসসি এবং এইচএসসি, এখন ইংলিশে অনার্স করতেছি ইন ফার্স্ট ইয়ার। সো গুড, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ জান। তুই কি জানিস যে মানুষ এরকম করতে পারে না? তুই না বললি না আফসোস করতেছিস যে কিভাবে বাবা মারা দৌড়াদৌড়ি শুরু করে দেয় পরীক্ষার হলে যখন বাচ্চাকে ঢুকায়? ওরাও মানুষ, তুইও মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজনের ক্ষেত্রে শুধু বলা হয় যে রাহমাতুল আলামিন, তার ক্ষেত্রে যে তিনি না সৃষ্টি হলে পৃথিবী সৃষ্টি হতো না, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাট আমার মনে হয় যে সব আছে, আমি এতে সাম নাই, শান্ত নয়, অথবা তুই নাই, তার জন্য প্রকৃতি অসম্পূর্ণ হয়ে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সৃষ্টির সমস্ত মানুষ ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইকুয়ালি সিগনিফিকেন্ট। রাইট মা? কিন্তু আল্লাহ তার এই বৈচিত্র্য ধরে রাখার জন্য এক এক মানুষকে এক এক রকমের পরীক্ষার ভিতর দিয়ে নিয়ে যায়। ইউ আর সাকসেসফুল, তুই 100-তে 100 পেয়ে বসে আছিস এখনই। কারণ জীবনে
যে পরিমাণ কষ্ট তুই দেখেছিস, মাত্র 2 বছর বয়সে তুই তোর বায়োলজিক্যাল ফাদারকে হারিয়েছিস। 3.5 বছরের পর থেকে সৎ বাবার চোখে যে পরিমাণ ঘৃণা, যে পরিমাণ কষ্ট আর দুঃখ তুই দেখেছিস, এই পরিমাণ কষ্টে একটা মানুষের শরীর নীল হয়ে যাওয়ার কথা। একটা মানুষের তার পার্থিব জীবনে যে পরিমাণ কষ্টের হক হওয়ার কথা, তার চেয়ে 10 গুণ কষ্ট পেয়ে গেছিস তুই। সোমা, ভবিষ্যতের পৃথিবী শুধু উড়ান দেয়ার। তোর আকাশটা অনেক বড় হোক, অনেক বড় হোক, পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথাতে উঠতে থাক। জীবনের সমস্ত সুখ তো চরণ ছুঁয়ে যাক, পৃথিবীর সমস্ত ভালোবাসা তো চরণ ছুঁয়ে যাক। তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সময়কে সাথে নিয়ে প্রার্থনা করি যে মাবুদ রে, একটা মানুষের জীবনে এর চাইতে বেশি কষ্টের কি পাওয়ার থাকে যেমন এই বাচ্চা মেয়েটি পেয়েছে। তোমারই তো ইশারায় 2 বছর বয়সে সে তার বায়োলজিক্যাল ফাদারকে হারিয়েছে, জন্মদাতা বাবাকে হারিয়েছে। 3.5 বছর বয়স থেকে সৎ বাবার, এই জন্য সে রেসপন্সিবল না, তার মায়ের সিদ্ধান্ত। সৎ বাবার চোখে যে পরিমাণ ঘৃণা দেখেছে, সৎ ভাইয়ের চোখে যে পরিমাণ অপমান দেখেছে, একটা মেয়ে তার আত্মসম্মান, তার ইগো, তার ভেতর বারবার ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তারপর উঠে দাঁড়িয়েছে, একা একা, একার যুদ্ধ একা লড়েছে, কিন্তু সে গিভ আপ করেনি বিধায় এত চমৎকার রেজাল্ট নিয়ে এখন অনার্স ফার্স্ট ইয়ার কন্টিনিউ করতেছে। দিস ইজ দ্য এক্সাম্পল। এটাই বাংলাদেশ, এটাই বাঙালিয়ানা, এটাই বাঙালি জাতি। কি পরিমাণ জজবা থাকলে, কলিজার মধ্যে কি পরিমাণ সেরকম তাকুল থাকলে মানুষ এভাবে ফাইট করতে পারে। ইউ আর দ্য রিয়েল ফাইটার জান। তোকে আমি যত ভালো ভালো করে কথা বলতে পারতেছি, যত তোকে সম্মান দিতে পারছি, আমার মনে হচ্ছে বহু জন্মের ঋণ আমি শোধ করতে পারছি জান। আমার খুব চাওয়া হিরো আলমের চাইতে আমার জানরা যদি বিখ্যাত হতো। আমার খুব চাওয়া চালার মানুষ বাচ্চা যখন ওই যে বুয়েটে ফার্স্ট হয়, ও যদি অসম্ভব রকমের বিখ্যাত হতো। আমার খুব করে চাওয়া ওই রিকশালা যখন অনেক কষ্ট করে তার 2 বাচ্চাকে ডক্টরি পড়িয়েছে, তারা যদি অনেক বেশি সম্মানিত হতো। আমার অসম্ভব ঘৃণা যে কেউ নটানকি করে যখন মানুষের সমস্ত দীর্ঘ নিঃশ্বাস, কষ্ট আর বেদনা নিয়ে যায়। অনুষ্ঠানের শুরুতে এই জন্যই বারবার এই কথাগুলো বলছিলাম। জান, তোকে নিয়ে যদি একদম গোটা বাংলাদেশ যদি হই হই করতো, তোকে যদি শ্রদ্ধা জানাতো, যদি ট্রোল শুরু হতো, মানে একটা ট্রেন্ড শুরু হতো যে হ্যাশট্যাগ জান, যেহেতু বারবার জান বলে তোকে সম্বোধন করতেছি, শান্তিতে আমার বুক ভরে যেত। তাহলে কি হতো জানিস? আমি কয়েকদিন আগে একাডেমিক, যে গ্লোবাল একাডেমি অ্যাওয়ার্ড, ইংল্যান্ডের একটা বড় পুরস্কার, টাইটানিক তো নাম শুনছিস না দেখলেও, রাইট? টাইটানিক কেট উইন্সলেট এই গ্লোবাল অ্যাওয়ার্ড পাইছে। ওই গ্লোবাল অ্যাওয়ার্ড পাওয়ার সময় কেট কাঁদতেছে আর বলতেছে, আর বাচ্চাকে দেখে, তোর বয়সী বাচ্চা, অডিয়েন্সে বসা বাচ্চাকে দেখে বলতেছে যে কি এক অন্ধকার পৃথিবীর মধ্যে আমার বাচ্চাকে ফেলে দিয়ে গেলাম। হাওয়া করে কাঁদতেছে বেচারি অ্যাওয়ার্ড নেওয়ার সময়। এখনকার সোশ্যাল প্ল্যাটফর্ম, ইন্টারনেট ওয়ার্ল্ড এত বেশি নোংরা, যারা সুপারস্টার হিসেবে, আইডল হিসেবে কাকে খুঁজে নিবে? এত বেশি নোংরা হয়ে গেছে, এত বেশি বিষ বাষ্পে ভরে আছে চারিদিক, যে গোটা পৃথিবীর যারা পাওয়ারফুল মানুষ তারা যদি একটু সামাল দিত আর এই নোংরামি যদি বন্ধ হতো। এটা কিন্তু সবাই সবার মতো করে বলবার চেষ্টা করতেছি। আমি যে কথাটা ঘুরে ফিরে বলবার চেষ্টা করতেছি, বিখ্যাত যদি হতে হয়, আমার জানের বিখ্যাত হওয়া উচিত। শি ডিজার্ভ ইট। তারিক লিখেছেন, গুরু আপুটার হাত ধরে তার মা 1000 বছর বেঁচে থাকুক, তাই আপুটার একটা কর্মসংস্থানের ব্যবস্থা। আচ্ছা, আমরা ফোন কল ওপেন করি, দেখি কে কিভাবে কথা বলতে। 01841904904 দিস দ্য ফোন কল। আচ্ছা, আমরা একটু দেখছি। আমার মনে হয় যে ফোন কলে একটু বোধহয় আজকে ঝামেলা হতে পারে, তারপর আমরা চেষ্টা করছি যদি কোনোভাবে সম্ভব হয়। আন্টি ও তার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, জীবনটা যেন সুন্দরভাবে কেটে যায়, আন্টিদের এই দোয়াই করছি। আর আমরা আছেন আমাদের সাথে গুরুর কথাগুলো জীবনের শক্তি। তারপরে আছেন আমাদের সাথে শাকিল হোসেন, মা-বিহীন শূন্য হৃদয়ে সবকিছুই, মা-বিহীন শূন্য হৃদয়ে এই জগৎ সংসার যেন এক নিমেষেই অন্ধকার হয়ে যায়। আচ্ছা, আন্টির জীবনে কি কোনো সুখকর স্মৃতি আছে যেটা আন্টি শেয়ার করতে চান, এবং থাকলেও সেটা কখন? আসলে আমি এটা চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করতেছি যে মেয়ের হাত ধরে আমার কাছে মনে হচ্ছে যে এই মেয়েই পারবে একটা রিভার্স সিচুয়েশনে এই পরিবারটাকে আবার ঘুরিয়ে নিয়ে আসতে, এবং তার মায়ের জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত অপেক্ষা করতেছে খুব শীঘ্রই এই মেয়ের হাত ধরে। আমি যে মেয়েটিকে আপনারা পদ্মার অন্তরালেই শুধু তার ভয়েস শুনতেছেন, এবং আমি প্রিটি কনফিডেন্ট যে খুব শীঘ্রই এই সময়টা। অনেকেই আসলে গুরু তাকে সামনে নিয়ে আসার কথা বলছেন, কিন্তু গুরু না, তোর যে চেহারা মা, আমার তো আর কিছু আমার প্রোগ্রাম হিট হয়ে যেত। তোর যে লক্ষ্মীমন্ত চেহারা মা, আসলেই প্রোগ্রাম হিট হয়ে যেত। কিন্তু আমি চাই না যে যেহেতু সবে তোর জীবন শুরু হচ্ছে, আমি তোকে কোনোভাবে এক্সপোজ করতে চাই না। বাট এই ওয়াদা রাহা, কোনো কারণে যদি সফল হয়ে যাস আর অনেক বড় কিছু হোস,
এই গরিব আদমির কাছে এসে একবার দেখা দিয়ে যাস স্টুডিওতে, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। ওকে? আর এমন লক্ষ্মী থাকিস, স্রোতের বিপরীতে গিয়ে এমন লক্ষ্মী থাকার জন্য অসম্ভব রকমের মানে বল থাকা উচিত। তোর মা হয়তো কোনো জীবনে কোনো একটা পুণ্যের কাম করছিল, তাই তোর মতো সন্তানরে পেটে ধরছে। আমার আজকের প্রোগ্রাম সার্থক তোকে পাওয়ার কারণে। ওকে মা? সো আমরা চাইছিলাম যে কোনো ব্যাক টু ব্যাক ফোন কল নেওয়া যায় কিনা, একটু টেকনিক্যাল প্রবলেম আছে। আপনাদেরকে আগেও বলেছি যে আমরা হেল্প বা অন্য রিলেটেড প্রোগ্রামগুলো করার জন্য উই আর নট সাপোজ টু ডিজাইন বা পারমিটেড। তারপরে এটা সত্যি যে আপনারা টেক্সট করুন। এই টেক্সট আমরা ঢাকা FM 90.4 এর যে পেজ, সেখানে টেক্সট করলে এটা তাদের দায়িত্ব, তারা তাদের মতো করে কমিউনিকেট করবে। এটা রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিতে পারি না, রাইট? কে ভালো আর কে মন্দ সেটা তো আর বুঝবো না আমরা। সো আপনারা চাইলেই এই লক্ষ্মী, আমি গ্যারেন্টি দিচ্ছি এতে স্বামীর সঙ্গে, আই গ্যারেন্টি ইউ যে এই মানুষটিকে যদি আমার এই জান যে লক্ষ্মীমন্ত মেয়েটির কথা বলতেছি, অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশে আছে, একে যদি আপনারা হায়ার করেন ফর জব, তাহলে আপনারা ঠকবেন না। কারণ জীবন এত বেশি প্রজ্ঞাবান তাকে করে দিয়েছে যে চাইতে ভালো আউটপুট আপনি পেতে পারেন না। সো আমি আই গ্যারেন্টি ইউ, এবং আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি যে মেয়েটি যদি কোনো জায়গাতে কর্পোরেটে ভালো জায়গাতে জব হিসাবে রিক্রুটেড হতে পারে, যার মাধ্যমে পরিবারটা নতুন করে ঘুরে দাঁড়াবে, আপনারা কোনোভাবে নিরাশ হবেন না একদম। এবং আমাদেরকে টেক্সট করতে পারেন 01841904904। আজকে যারা গল্পটা শুনলেন এবং নতুন করে আরো অনেক মানুষ আমাদেরকে SMS করছেন, টেক্সট করছেন আমাদের হোয়াটসঅ্যাপ প্যানেলে, আপনাদের স্টুডিওতে আসতে চাই, অ্যালাউ করবেন কিনা, আমরা একটা গল্প বলতে চাই, এরকম অনেক টেক্সট আমরা দেখতে পাচ্ছি। গল্পটা আসলে ছোট করে একটু লিখে ফেলতে হবে আমাদেরকে। নাম্বার ওই একটাই, 01841904904, এটা হচ্ছে আমাদের নাম্বার। এবং গুলো আমরা দেখতে দেখতে একদম শেষের দিকে আছি। আমরা কি একদম শেষের দিকে এসে তিতুবীর লিখেছেন শুভেচ্ছা এবং সালাম আন্টিকে জানাচ্ছি। হিজবুল্লাহ আছেন, বরিশাল থেকে আছেন আমাদের সঙ্গে, মায়ামণি আছেন, তারপরে আছেন আসিফ হোসেন। একজন লিখেছেন আমি হেল্প করতে চাই, বাট কিভাবে হেল্প করব বুঝতে পারছি না। আই এম সরি, যেটা বলছিলাম যে আমরা আসলে আগে যেমন হেল্পের কাজগুলো করতাম, বিভিন্নভাবে এই জিনিসগুলো ওপেন করে দিতে পারতাম, এখন আমরা একটু এই ব্যাপারগুলোতে একটু আমাদেরকে অন্যভাবে চিন্তা করতে হয়। সো তারপরেও আপনারা কমেন্ট করলে তারা তাদের নিজ দায়িত্বে নিয়ে এসে কমেন্ট যারা করতেছেন তাদের সাথে কমিউনিকেট করবে। অ্যাবসলিউটলি ইওর রেসপন্সিবিলিটি, আপনাদের দায়িত্ব নিয়ে আপনারা কমিউনিকেট করবেন। অনুষ্ঠান একদম শেষের দিকে। সো জবের কথা কিন্তু আপনারা বলার আগেই সবাই নিজের মতো করে বলবার চেষ্টা করছিল যে কোনো না একটা ফরম্যাটে যদি স্পেশালি আপনার মেয়ে যে ইংলিশে অনার্স করতেছে ফার্স্ট ইয়ারে, তার জন্য একটা জবের ব্যবস্থা করা যায় কিনা। সো দেখা যাক, আমরা ওয়েট করতে থাকবো। এবং স্পেশালি আমিও পার্সোনাল রিকোয়েস্ট করতেছি, আমি তো বলেছি যে আই গ্যারান্টি ইউ যে এরকম একটা লক্ষ্মীমন্ত মেয়ে আপনি পারফেক্ট একটা আউটপুট পাবেন একজন কর্পোরেট হিসেবে যদি তাকে সত্যিকার অর্থে আপনারা তার যোগ্য কোনো জব দেন। এবং সেই অর্থে এটা আপনাদের দায়িত্ব, আপনার এবং জানতোর, যে তোরা বুঝে নিবি যে কোথায় জব করতে যাবি। কারণ আমরা তো বুঝতে পারি না যে কে কোন ইন্টেনশন নিয়ে জবের অফারটা দিচ্ছে, রাইট? সো আমরা যেহেতু ফোন নিতে পারছি না, অ্যাটলিস্ট তোমরা চাইলেই কিন্তু আমাদের কমেন্ট সেকশন থেকে প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নিতে পারো। উত্তরের মধ্যে যদি হয় আর কি, সেটা আমাদের ইট ডিপেন্ডস। সো আমরা হয়তো ফোন 1-to-1 ইন্টারঅ্যাক্ট করতে পারলে ফোনে খুব ভালো হতো, যেহেতু এই অপশনটা নাই। আমরা অ্যাটলিস্ট টেক্সটের মাধ্যমে থেকে প্রয়োজনীয় তথ্য আপনারা নিয়ে নেবেন। আমি অনুষ্ঠান শেষ করছি, বাট একটু এলোমেলো লাগতেছে, আমি স্যাটিসফাইড না। কারণ যে ধরনের স্টোরি, যে ধরনের স্টোরি লাইন, তার জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমার আরো অনেক বেশি যাওয়ার সুযোগ ছিল। আমি আর কি করলে আরো অনেক কিছু হতে পারতো আমি জানি না, বাট আই এম নট স্যাটিসফাইড ইয়েট আজকের প্রোগ্রাম নিয়ে। মেয়েটার জন্য বড় বেশি কষ্ট হচ্ছে এবং খুব খুব অসম্পূর্ণতা কাজ করতেছে। খুব কম হয় প্রোগ্রাম থেকে বের হওয়ার সময় আমি অসম্পূর্ণতা নিয়ে বের হই, কারণ আমি অনেক বেশি রিলিজিয়াসলি এই প্রোগ্রামটা প্রত্যেকটা সময় আমি কাজ করার চেষ্টা করি। আজকে মনে হচ্ছে ঠিকঠাক যেন রিপ্রেজেন্ট করতে পারলাম না এমন মনে হচ্ছে। তারপরেও আমার সমস্ত অসম্পূর্ণতা আপনারা পরিপূর্ণতা রূপ দিতে পারেন যদি কোনো না কোনো ফরম্যাটে ওদের পাশে আপনারা দাঁড়াতে পারেন। অনেক ভালোবাসা সবার জন্য, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। যারা যারা কমেন্ট সেকশনে আমাদেরকে ভালোবাসার গল্পগুলো লিখে ফেলতে চান বা বলতে চান, তারা জলদি করে আমাদেরকে লিখতে পারেন। নাম্বার ওই একটাই, 01841904904, এটা হচ্ছে আমাদের নাম্বার। আর আজকের যে গল্পটা আপনি শুনলেন, এই গল্পটা আমাদের ইউটিউবেও আপনারা পেয়ে যাবেন। এবং যে লাইভটা আগে আমরা একটা সময় আসলে করতাম, কিন্তু এখন আর সেটা একদমই করা হয়ে ওঠে না। তাই আপনি চাইলে
বা আপনার সাথে চাইলে যদি গেস্ট কমিউনিকেট করে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার জায়গা থেকে হেল্প করতে পারেন। যেহেতু আমরা একদম শেষের দিকে আছি, তিতুমির আছেন আমাদের সঙ্গে। সালাম এবং শুভেচ্ছা গুরু এবং আপু, কেমন আছেন? হিজবুল্লাহ লিখেছেন, গুরু আছি বরিশাল চরমনাই থেকে। মায়ামুনি আছেন, এই প্রথম ভিডিও দেখছি। শিপন লিখেছেন, ইমাম হোসেন সিফাত লিখেছেন, অনেকদিন পর ভালোবাসার বাংলাদেশ শুনছি, গুরুর কথা সবসময় অনেক ভালো লাগে। তারিকুল ইসলাম ফাহিম আছেন, আসসালামু আলাইকুম, রাজশাহী থেকে আছি। তারপরে হাবিব আহমেদ আছেন, রাজু আহমেদ আছেন, রাজীব তালুকদার আছেন ইয়াসিন আলী, মুক্তার আহমেদ, শাহজালাল ইসলাম শান্ত, মহিতুল ইসলাম মহিদ। গুরু আজকে যে মানে একটা ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে আসলে বের হলো। গুরু বারবার বলছিল যে একটা সম্পূর্ণতা আসলে আসেনি, কারণ আজকে যে স্ট্রাগলের গল্পটা আমরা শুনতে চেয়েছি, কোনো কারণবশত হয়তো আজকে যিনি আছেন গেস্ট, তিনি হয়তো পুরো গল্পটা সেভাবে করে খুলে বলতে পারেনি, কিন্তু যতটুকু আসলে গুরুর বোঝার দরকার, গুরু বুঝে নিয়েছে। আপনার এই পুরো জার্নিতে আপনারা ছিলেন সাথে, আপনারাও বুঝেছেন। এবং আমার মনে হয় যে আপনাদের যদি ইচ্ছা হয় এই গল্পটা অন্য সবার সাথে শেয়ার করে নিতে পারেন। এবং আমরা নেক্সট এপিসোড থেকে আপনাদেরকে আজকে কথা দিয়ে গেলাম, নেক্সট এপিসোড থেকে আমরা আপনাদের ফোন কলস নিব, আপনাদের কাছ থেকে গল্প শোনার চেষ্টা করব। এবং যারা আসলেই অনেক বেশি ডিপ্রেশনে থাকেন, গুরুর কথাগুলোকে এক একজন ঔষধ হিসেবে মনে করেন গুরুর কথা শুনলে অনেকটা শান্তি পাবেন, এক ধরনের পিস ফিল করেন। আশা করি যে নেক্সট এপিসোড থেকে আপনাদের সবার সাথে, গুরুর সাথে ওভার দ্য ফোন একটা ছোটখাটো কথাবার্তা হয়ে যাবে। সেই প্রত্যাশায় আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি ভালোবাসার বাংলাদেশ থেকে। এবং ভালোবাসার বাংলাদেশে আবারও নেক্সট এপিসোডে দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে। নেক্সট এপিসোড শুরু হতে যাচ্ছে, নেক্সট এপিসোড হবে একেবারে বৃহস্পতিবার রাত 11টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকের গেস্টের জন্য দোয়া করবেন, আজকের গুরুর জানের জন্য, যাতে তার আগামী ভবিষ্যৎটা অনেক বেশি ভালো হয় এবং মসৃণ থাকে। আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি।